মধ্যে ইউনিট 4 আছে, ফার্স্ট পেপারে ইউনিট 4 আছে, আর রিঅ্যারেঞ্জিং এর পার্টটা আছে, আর সেকেন্ড পেপারে সিভি রাইটিং আছে, উইথ ক্লোজ আছে। ঠিক আছে, উইথ ক্লোজে নাকি অনেক প্রবলেম অনেকেরই। ঠিক আছে, সিভি রাইটিং ও অনেকেই জানি না, সিস্টেম মানে ফরম্যাটটা জানি না, আসলে অনেক ইজি বিষয়, জাস্ট ফরম্যাট আর সিস্টেমটা না জানা থাকার কারণে অনেকেই ভুল করে থাকি। আজকে আমরা এমন একটা ফরম্যাট শিখে নিব, কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ আমরা সেম ফরম্যাটে সেম স্ট্রাকচারে লেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আর প্রবলেমই হবে না। সিভি রাইটিং আসলে অনেকে জানে, জানা থাকা সত্ত্বেও অনেক ঝামেলা থাকে, সেটাও আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, ইনশাল্লাহ। তো শুরুতে আমরা চলে যাচ্ছি গত ক্লাসের ফিল ইন দ্য গ্যাপ, গ্যাপ ফিলিং এর এই পার্টটা একটু দেখে নাও। দেখো তো, ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, এই সম্পর্কে তো গত ক্লাসে অনেক কথা বলা হয়েছিল। মানে বাংলাদেশের, আমাদের দেশের সবচেয়ে বড় একটা দিন, উৎসবের দিন হচ্ছে এই যে স্বাধীনতা দিবস। তারপর দেখো, দ্য ডে ইজ অবজার্ভড থ্রু আউট দ্য কান্ট্রি। পুরো দেশব্যাপী এই দিনটি উদযাপিত হয়ে থাকে ইন আ বিফিটিং ড্যাশ, কি কিসের মাধ্যমে? বিফিটিং ম্যানার। দেখো এখানে অপশন আনসার কিন্তু দিয়েছে অনেকগুলো আনসার, তার মানে অনেকেরই একটা, হ্যাঁ অনেকেরই একটা ধারণা থাকে যে আমি একটা আনসার লিখবো, এটা হবে কিনা, বা ব্যতিক্রম কোনো সিনোনিম বসাতে পারবো কিনা, এরকম অনেকেরই কনফিউশন থাকে। বাট এই কনফিউশনটা যেন না থাকে, তোমাদের যখন হচ্ছে উইথ ক্লোজ থাকবে, মানে ধরো ছকের মধ্যে উপরে উপরে দেয়া থাকবে, ছকের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বা এরকম কিছু দেয়া আছে উইথ ক্লোজ, যেগুলোকে বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার নিজের মন মতো কোনো ওয়ার্ড বানিয়ে আনতে পারবে না। নিজের ইচ্ছা অনুযায়ী নফসাই কোনো ওয়ার্ড কিন্তু বসানো যাবে না মন মতো। ঠিক আছে, এই জন্য উইথ ক্লোজ এর বিষয়টা হচ্ছে একটু ভিন্ন। উইথ ক্লোজ মোটামুটি ইজি, তো তার চেয়ে বেশি ইজি হচ্ছে উইদাউট ক্লোজ। জাস্ট এটা কি, এটা হচ্ছে তোমার মন মতো যে কোনো একটা ওয়ার্ড, সেটা পৃথিবীর ভেতর থেকে হোক আর বাহির থেকে হোক, যে কোনো জায়গা থেকে তুমি এনে বসিয়ে দিতে পারবে আনসারটা। জাস্ট সিনোনিয়াম গুলো অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে সুন্দর, যেটা সবচেয়ে বেশি ফিট হবে, সুইটেবল হবে, সেটা তুমি আনসার নিবা। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে আনসার গুলো কি কি আছে। বিফিটিং ম্যানার আছে, ম্যানার মানে কি, উপায় বোঝাচ্ছে বা এরকম কিছু একটা। ওয়ে, ওয়ে মানে উপায়। স্টাইল, স্টাইল মানেও কিন্তু এক ধরনের উপায় বা সিস্টেম। প্রসেস মানেও এক ধরনের স্টাইল বা প্রসেস বা সিস্টেম বা প্রসিডিওর বা মোড বা ফ্যাশন বা অ্যাপ্রোচ অথবা মিনস, এরকম কিন্তু অনেক অনেক রকমের আনসার নিয়ে আসা যায়, তাই না? এ ধরনের অনেক রকমের আনসার কিন্তু নিয়ে আসা যায়। হ্যাঁ, তারপরে মোডস লেখা যায় না, মোড তো এখানে লেখা নাই, মোডস সেটাও সেম। মোড, বিহেভিয়ার বা হচ্ছে প্র্যাকটিস, এরকম অনেক কিছু আনা যায়। আচ্ছা, তারপর দেখো তো 1 নাম্বারটা গেল। 2 নাম্বার কি আছে? দ্য ড্যাশ অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, দ্য ড্যাশ। আচ্ছা, এখন কথা হচ্ছে, উপরের যে 1 নাম্বারটা আমরা সলিউশন করলাম, তোমাদেরকে এর আগে নিয়মটা করিয়েছিলাম। দেখো, আর্টিকেল আছে এখানে, এই আর্টিকেল আছে না, এরপর দেখো ফুল স্টপ আছে। আচ্ছা, এর মাঝখানে দেখো দুটি ওয়ার্ড, আর্টিকেল থেকে ফুল স্টপ পর্যন্ত একটা ওয়ার্ড হচ্ছে বিফিটিং, আর একটা ওয়ার্ড হচ্ছে আমরা গ্যাপে বসাবো। তাহলে বলো তোমরা, শেষের ওয়ার্ডটি কি হয়? নাউন হয়। তার আগের ওয়ার্ডটি কি হয়? অ্যাজেটিভ। তাহলে এখানে বিফিটিংটা হচ্ছে অ্যাজেটিভ, আর শেষে যে ফুল স্টপের আগের ওয়ার্ডটা, এটা হবে নাউন। তাহলে দেখো, নিচের যে কোনো ওয়ার্ড, ম্যানার, ওয়ে, স্টাইল, প্রসেস, প্রসিডিউর, হ্যাঁ মোডস অথবা যে কোনো কিছু ইউজ করো, এগুলো কিন্তু নাউন। এক একটা নাউন মানে যাই ইউজ করো না কেন, তোমাকে এখানে নাউন হিসেবে ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে ফেললাম। এরপর দেখো 2 নাম্বার, 2 নাম্বার দেখো এখানে আর্টিকেল আছে, আর্টিকেল আছে না? আচ্ছা, আগের গুলো মুছে দিলাম। কি আছে এখানে? 2 নাম্বার দেখো এখানে আর্টিকেল দা আছে, তারপর দেখো প্রিপোজিশন অফ আছে, এর মাঝখানে তুমি গ্যাপে একটা ওয়ার্ড ইউজ করবে, সেই ওয়ার্ডটা নিঃসন্দেহে কি ইউজ করতে হবে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব, কোনটা ইউজ করবা? হ্যাঁ, নিঃসন্দেহে এটা নাউন হতে হবে। তাহলে যে কোনো একটা নাউন তুমি নিয়ে নিয়ে আসো। হ্যাঁ, দ্য ড্যাশ অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে কি নিতে পারি আমরা? দেখো, সেলিব্রেশন নাউন, দ্য সেলিব্রেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে মানে ইন্ডিপেন্ডেন্স ডে, এই স্বাধীনতা দিবসটার উদযাপন। হ্যাঁ, অথবা অবজারভেশনস অথবা ফেস্টিভিটি, ফেস্টিভিটি দেখো নাউন কিন্তু। আবার আবার ফেস্টিভ্যাল, ফেস্টিভ থেকে ফেস্টিভ্যাল, ভার্ব থেকে আল ইকুয়াল টু নাউন হয়ে গেল। ঠিক আছে, কি ভার্বের সাথে আল যোগ করলে নাউন হয়, সেটা তো জানো তোমরা, ভার্ব প্লাস আল ইকুয়াল টু নাউন হয়। যেমন প্রপোজ থেকে প্রপোজাল, ডিসপোজ থেকে ডিসপোজাল, অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, রিমুভ থেকে রিমুভাল, রিফিউজ থেকে রিফিউজাল, কি সার্ভাইভ থেকে সার্ভাইভাল, ডেনাই থেকে ডেনিয়াল, ট্রাই থেকে ট্রায়াল, এরকম অনেক ভার্ব আছে না? হ্যাঁ, ভার্বের সাথে যখন আমরা এলটা
যুক্ত করে দেব তখন সেটা হয়ে যাবে কি কি আবার ওরা 11 জন লাগবে? আচ্ছা, তাহলে আনা যাবে, সমস্যা নেই। তাহলে ভার্বের সাথে যখন আমরা আলটা যুক্ত করে দেব তখন সেটা নাউনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? মনে থাকে যেন। তারপর দেখো, তাহলে এখানে আমরা নাউন নিয়ে আসলাম, এই যে অ্যাক্টিভিটি এগুলো নাউন, হ্যাঁ সেরেমনি এটা নাউন, অ্যাক্টিভিটি নাউন, কি অ্যানিভার্সারি এটাও নাউন, এই যে শেষে আরো আছে মেমোরি, ডিসকভারি, ডিকশনারি, না ডিসকনারি, হ্যাঁ ডিকশনারি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে দেখো সব কিন্তু এখানে যে গ্লোরিফিকেশন, হ্যাঁ মেরিমেন্ট, এই সব কিন্তু এখানে নাউন। আচ্ছা তারপর দেখো নেক্সট, তাহলে আমরা নাউনটা বসিয়ে দিলাম, বিগিনস দা দা ডে, ডে বিগিনস উইথ আ 31 গান স্যালিউট, মানে বন্দুক যুদ্ধের মাধ্যমে, বারুদ ফায়ারিং এর মাধ্যমে কি করে দিনটাকে উদযাপন শুরু করে। তারপর কি পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, মানে সর্বস্তরের জনগণ, ড্যাশ টু দা ন্যাশনাল কি মিউজিয়াম, কোথায় যায় ন্যাশনাল মিউজিয়ামে, তাহলে কি হচ্ছে এখানে গো, তাহলে আমরা সি নাম্বারে ড্যাশ টু দা, তাহলে গো টু দা যায়। আচ্ছা তারপর দেখো, এরপর হচ্ছে টু পে দেয়ার রেসপেক্ট, তাদের সম্মান প্রদর্শন করার জন্য বাই অফারিং ড্যাশ, কিসের মাধ্যমে, ওই যে পুষ্পস্তবক না, রেটস, যেটাকে রেত, তুমি এখানে রেতও লিখতে পারবা, সিঙ্গুলার করতে পারবা, আবার রেটস প্লুরালও করতে পারবা, মানে পুষ্পস্তবক। আবার এই যে ফ্লাওয়ার ফুলের মাধ্যমে অফারিং করে, মানে কি শ্রদ্ধা নিবেদন করে। তারপরে কি হতে পারে, এই যে বাকিউট অথবা বাকিউটস, এটাও মানে হচ্ছে ফুলের তোড়া, গার্ল্যান্ডস এটাও একই সেম মিনিং দেয়, হ্যাঁ। আচ্ছা তাহলে এরপর দেখো সেভারাল কালচার, আচ্ছা বাই অফারিং বাই থেকে অফারিং, এই যে ফুল স্টপ পর্যন্ত, তার মানে এখানেও কিন্তু নাউন ইউজ করতে হচ্ছে। তারপর দেখো সেভারাল কালচারাল প্রোগ্রামস আর অলসো ড্যাশ, আচ্ছা এইখানে একটা বিষয়, সেভারাল মানে কিছু, কতিপয় কালচারাল প্রোগ্রামস মানে কি সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে অনেক মোটামুটি বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, আর ড্যাশ। এখন বলো তো আমাকে দেখি তোমরা কে কে পারো, এই যে সাংস্কৃতিক যে প্রোগ্রাম গুলো আছে এগুলো তো মানুষ না, এগুলো কি মানুষ না গরু ছাগল ভেড়া নাকি বস্তু, কি ব্যক্তি না বস্তু? হ্যাঁ নিঃসন্দেহে বস্তু। তাহলে যেহেতু সেভারাল কালচারাল প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো কি বোঝানো হচ্ছে তাই না, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে বোঝানো হচ্ছে, তাহলে এগুলো কি ব্যক্তি? না, তাহলে ব্যক্তি না, ব্যক্তি হলে সেটাকে অ্যাক্টিভ করা যেত, কিন্তু বস্তু। তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠান কি নিজেরা করে নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, কি পালন করা হয়, তার মানে এটা কিন্তু প্যাসিভ হবে, অ্যাক্টিভ হবে না, কিন্তু কোনোভাবেই অ্যাক্টিভ করা যাবে না, প্যাসিভ করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা এখানে প্যাসিভ হয়ে যাবে। দেখো প্যাসিভের স্ট্রাকচার কি, প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে বিভার্ব লাগবে একটা, কি লাগবে, প্যাসিভের স্ট্রাকচারে বিভার্ব প্লাস ভিতির স্ট্রাকচারে এইটা লাগবে। তাহলে বিভার্ব হচ্ছে, ধরো এম ইজ আর ওয়াজয়ার, এম ইজ আর ওয়াজয়ার আমরা নিয়ে আসতে পারি বিভার্ব, তাহলে ইজ। যদি আমরা এখানে প্যাসিভ কোনো সাবজেক্টকে ইউজ করি, প্যাসিভ কোনো সাবজেক্ট মানে বস্তুবাচক কোনো সাবজেক্ট, যেমন হচ্ছে দা ওয়াল, কি লিখলাম, দা ওয়াল মানে কি দেয়ালটি, তাহলে দা ওয়াল কি ব্যক্তি না বস্তু, তাহলে দা ওয়াল ইজ মেক হবে নাকি মেড হবে, বলো তো কি হবে, মেড হবে। আচ্ছা দা ওয়ার্ক ইজ ডু হবে নাকি ডান হবে, কি হবে, ডান হবে। আচ্ছা দা কার ইজ ড্রাইভ হবে নাকি ড্রাইভেন হবে, কোনটা হবে, ড্রাইভেন হবে। তার মানে প্যাসিভ হচ্ছে কিনা, বিভার প্লাস ভি3, সেটাই হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, তাহলে ইট অ্যাট ইটেন, ইজ গিভেন, ইজ টেকেন, ইজ রাইজেন, ইজ ড্রাইভেন, হ্যাঁ ইজ রিটেন, মানে এরকম হয়ে যাবে, ইজ বুঝছেন না। আচ্ছা তাহলে হচ্ছে প্যাসিভ করতে হলে বিভার প্লাস ভি3। তাহলে এখানে দেখো একটা আর কিন্তু আছে, আরটা কেন আসলো, যে প্রোগ্রামস প্লুরাল সাবজেক্ট, সেভারাল কালচারাল প্রোগ্রামস হচ্ছে প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই এখানে ভার্বটা কি চলে আসছে আর। এখন ভার্বের পরে এটার সাথে কিন্তু একটা ভি3 ফর্ম নিতে হবে, তার মানে এই যে গ্যাপের মধ্যে একটা ভি3 ইউজ করতে হবে। এখন ভি3 ফর্ম দেখো নাম্বার অপশন, এই যে রাইট অ্যান্সার। তাহলে প্রোগ্রামস গুলো অ্যারেঞ্জড করা হয়, এই যে অ্যারেঞ্জ এটা কি ভি3 না, অর্গানাইজড এটা কি ভি3 না, হেল্ড এটা কি ভি3 না, তারপর কি লিখলো এখানে, আচ্ছা এখানে আর অ্যাভেলেবল, তার মানে এখানে অ্যাডজেক্টিভ ইউজ করা যাবে। আচ্ছা সিনটা দেখো ভি3, নোটিসেবল এখানে অ্যাডজেক্টিভ ইউজ করেছে, অ্যাপিয়ারেন্ট অ্যাডজেক্টিভ ইউজ করেছে, অবজারভেবল, আচ্ছা অবজারভেবল এটাও কি অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভ অথবা ভি3 ফর্ম ইউজ করা যাবে। যদি ভার্ব ইউজ করে তাহলে অবভিয়াসলি ভি3 ফর্ম, আর যদি ভার্ব ইউজ না করে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। আচ্ছা এখন অ্যাডজেক্টিভটা কেন ইউজ করতে হবে সেটা কি তোমরা জানো? দেখো এখানে সেভারাল কালচারাল প্রোগ্রাম হচ্ছে সাবজেক্ট তাই না,
আর আরটা হচ্ছে বি ভার্ব। আর এই বি ভার্ব গুলো কি ভার্ব জানো? এই বি ভার্ব গুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, সাধারণত লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। তাহলে লিঙ্কিং ভার্ব তোমাদেরকে এর আগের কোনো ক্লাসে লিখে দিয়েছিলাম, মনে আছে না? আর এফ এল এর ব্যাটস, আর এফ এল, তারপর কি ছিল এর বি এ টি এস, ব্যাটস, আর এফ এল এর ব্যাটস ছিল। আর তে হচ্ছে রিমেন, এফ তে হচ্ছে ফিল, এল তে হচ্ছে লুক, রিমেন ফিল লুক, রিমেন ফিল লুক। তারপরে কি বি তে দুইটা ছিল, বি বিকাম মানে বি স্কোয়ার, বি বিকাম। তারপরে এতে ছিল অ্যাপিয়ার, টি তে হচ্ছে টেস্ট, আর এস তে হচ্ছে সিম, স্মেল, সাউন্ড, স্টে। চারটি, সিম, স্মেল, সাউন্ড, স্টে। এ হচ্ছে ওরা 11 জন। ওরা কয়জন? ওরা 11 জন। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব বলা হয়। তাহলে এখানে দেখো তো প্রোগ্রামের পরে যে আর আছে, অ্যামিজার ওয়াজওয়্যার, বি ভার্ব, বি বিকাম, বি, বি থেকে অ্যামিজার ওয়াজওয়্যার, বি থেকে অ্যামিজার ওয়াজওয়্যার, তার মানে এই আরটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা কি হবে বলো তো? সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পর কি বসে? অ্যাডজেক্টিভ বসে। একদম ক্লিয়ার? যেমন হচ্ছে হি ইজ, হ্যাঁ আমরা এরকম একটা এক্সাম্পল লিখেছিলাম এর আগে। দেখো, হি ইজ বিউটিফুল। আচ্ছা, বিউটিফুল বাদ দিই, স্মার্টলি হবে নাকি স্মার্ট হবে? স্মার্টলি নাকি স্মার্ট? স্মার্ট হবে, কারণ ইজটা হচ্ছে বিভার, এরপরে লিঙ্কিং ভার্ব। ইজটা হচ্ছে বিভার মানে লিঙ্কিং ভার্ব, এরপরে যে ওয়ার্ডটি ইউজ করতে হবে সেটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কথা। তাহলে এখানে কিন্তু হিটা ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হইলে এরপরেও লিঙ্কিং ভার্ব ইউজ করে অ্যাডজেক্টিভ করা যেতে পারে, বস্তুবাচকের পরেও লিঙ্কিং ভার্ব ইউজ করে অ্যাডজেক্টিভ করা যেতে পারে। কিন্তু এখানে ব্যক্তিবাচকের বাচকের পরে পরে কিন্তু এখানে আবার এটা প্যাসিভ করা যাবে না, না? হি ইজ স্মার্ট। আচ্ছা, তো বস্তুবাচক হলে তখন প্যাসিভ করে, যেমন হি ইজ। আচ্ছা, এটা প্যাসিভ করা যাবে, সমস্যা নেই। যেমন হি ইজ কল্ড, তাকে ডাকা হয়েছিল। হ্যাঁ, এরকম। হি ইজ টল্ড, তাকে বলা হয়েছিল, এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখানে আমরা গ্যাপ ফিলিংটা সুন্দর করে করে নিলাম। এখানে একটা লিঙ্কিং ভার্ব হিসেবে অ্যাডজেক্টিভ আমরা ইউজ করতে পারি। যদি অ্যাডজেক্টিভ ইউজ না করি তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ইউজ করব। ঠিক আছে? আর এই পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো যে আছে না, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো আমরা ইউজ করতে পারবো। আর বাকি হচ্ছে যে আর্টিকেলের পর একটি ওয়ার্ড থাকলে, দুটি ওয়ার্ড থাকলে, তিনটি ওয়ার্ড থাকলে কিভাবে হবে সেটাও কিন্তু এখানে রুলসটা অ্যাপ্লাই হলো। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আরেকটু সামনে। আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ সলিউশন করব আগে, অনেক গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। সবাই রেডি না? হ্যাঁ, ফার্স্ট পেপার আগে করি। এখানে অনেক মজার একটা প্যাসেজ, এই জন্য এটা ফেলে রাখা যাবে না। এই প্যাসেজটা করে তারপর আমরা সেকেন্ড পার্টে চলে যাব ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো শুরুতেই আমরা আগে দেখি প্যাসেজটা কি আছে। সেকেন্ড পেপার প্লিজ আগে। আচ্ছা, সেকেন্ড পেপার প্লিজ, সমস্যা নেই, আমরা জাস্ট একটা সলিউশন করে যাই, তাহলে ইজি, মানে লাইনে থাকবো আমরা। ঠিক আছে? আচ্ছা, পরে আবার সেকেন্ড পেপার করতে গেলে আর টাইম না পেলে তখন আবার ফার্স্ট পেপার ধরাই যাবে না। তো অল্প সময় নিব আমরা এখানে। দেখো, মজার বিষয় হচ্ছে এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। ইজ দেয়ার এনিবডি, এমন কেউ আছো হেয়ার, তোমাদের এখানে, তোমাদের মধ্যে, হু হ্যাজ এভার ক্রসড আ রিভার বাই আ কান্ট্রি বোট, মানে দেশীয় যে নদী, মানে দেশীয় যে নৌকাগুলো আছে গ্রাম অঞ্চলে, যেগুলোকে নৌকা বলা হয়, না নাও বলা হয়, তাই না? এই কান্ট্রি বোট মানে হচ্ছে নাও। আচ্ছা, ট্রলার না, জাস্ট ছোট নাও, নৌকা। ঠিক আছে? আচ্ছা, এমন কেউ আছো নাকি যে তোমাদের নদী পার হয়েছো? কারা কারা আছো? আপন আছে না? নৌকা দিয়ে, মানে ছোট নৌকা দিয়ে। আচ্ছা, আদ্রিতা আছে, মুন্না আছে, মানিশ কি, আচ্ছা মৃদুল আছে, মৃধা আছে, আপন আছে, অনেকেই। ওমানা, তানভীর, গুড। আচ্ছা, অনেকে আছি। ঠিক আছে, তাহলে আমরা নদী পার হয়েছি। আচ্ছা, আমি অবশ্য ছোটবেলা পার হয়েছিলাম। তো এখানের যে গল্পটা, এখন আমার জীবনের গল্প বলবো। হ্যাঁ, কোত্থেকে দেখো, এই যে এখান থেকে শুরু। আমার জীবনের গল্প বলবো এখন তোমাদেরকে, এখান থেকে শুরু। কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত, 8 মিনিট পর্যন্ত, 10 মিনিট পর্যন্ত। হ্যাঁ, এই এতটুকু আমার জীবনের গল্প বলবো। ঠিক আছে? আর বাকি যেটা আছে, বাকি হচ্ছে এই প্যাসেজের গল্প। বাকি যে পার্টটা আছে না, ওই বাকি পার্টটা হচ্ছে প্যাসেজের গল্প। তাহলে আমার জীবনের গল্পটা হচ্ছে এই পর্যন্ত বলবো তোমাদেরকে। অনেক মজার, আমার হচ্ছে মেমোরেবল ঘটনা, একদম মেমোরেবল ঘটনা, এই পর্যন্ত বলবো। ঠিক আছে, সবাই শুনবো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো। তো এখানে কি বলা হচ্ছে, ইজ দেয়ার এনিবডি হিয়ার, এখানে কি এমন কেউ আছো, হু হ্যাজ এভার ক্রসড আ রিভার, মানে যে হচ্ছে কখনো নদী পার হয়েছে কিনা, বাই আ কান্ট্রি বোট,
নৌকার মাধ্যমে, নাওয়ের মাধ্যমে না, দেশীয় নৌকা যেটা। আচ্ছা, তারপর আই হ্যাভ আমার আছে। টিচার মানে স্যারকে বললো কি স্টুডেন্ট বললো, সেইড জামিল। সেই স্টুডেন্টটাকে, সেই স্টুডেন্টটা হচ্ছে জামিল। দাঁড়া ওয়েট করো, তারপর সামনে বলতেছি, আমার কাহিনী আসতেছি, একটু ওয়েট। আচ্ছা, তারপর দেখো এন্ড এবং আই ক্লিয়ারলি রিমেম্বার, আমি একদমই স্পষ্টভাবে মনে করতে পারছি, হোয়াট হ্যাপেন ইন দ্যাট জার্নি, সেই জার্নিতে আমার কি ঘটেছিল। আচ্ছা, এখন আমার গল্প শুরু, হ্যাঁ, আমার জীবনের গল্প বলতেছি। উড ইউ প্লিজ টেল আস, তুমি কি বলবে আমাদেরকে, হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল। দ্য টিচার আস্কড, শিক্ষক জিজ্ঞেস করলো। ওকে, ওকে, কি বললো, ওকে, এটা উচ্চারণ কি, ওকে বলি আমরা, তাই না? এটা হচ্ছে কারেক্ট স্পেলিং, ওকে। তো এটাকে আসলে ব্রিটিশরা কি বলে, তাই না? ব্রিটিশরা কি বলে আর আমেরিকানরা কি বলে, এটা হচ্ছে একটা বিষয়। তাহলে দেখো তো, ওয়েট, ব্রিটিশ আর হচ্ছে আমেরিকান স্টাইল। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি কথা হচ্ছে, আমরা বলি কি ও, কিন্তু ব্রিটিশরা এটাকে কি বলে, ব্রিটিশরা বলে হচ্ছে ও। কি বলে এটা, ও। ভালো করে বুঝো, আমরা কি বলি, আমরা বলি ও, ও বলি, কিন্তু ব্রিটিশরা কি বলে ও। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আমরা বলি এটাকে কে, আমরা কি বলি কে, কিন্তু ব্রিটিশরা কি বলে, এটাকে বলে হচ্ছে খেই, খেই, এরকম হবে প্রনাউন্স। ঠিক আছে, যেমন হচ্ছে এই এটাকে কি বলে, এটা ব্রিটিশরা বলে হচ্ছে এই, আমরা বলি এ, কিন্তু ব্রিটিশ প্রনাউন্স হচ্ছে এই। তারপর দেখো, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আমরা বলি এটাকে জে, ব্রিটিশরা কি বলে, ব্রিটিশরা বলে হচ্ছে জেই, মনে থাকবে। আচ্ছা, এগুলো আর স্লাইডে অ্যাড হবে না, জাস্ট এক্সট্রা ভাবে তোমাদেরকে বলে দিচ্ছি ফনেটিক্স। আচ্ছা, এই, তারপর হচ্ছে জেই, এরপর হচ্ছে খেই, আমরা বলি কি এ, জে, কে, এরকম। আর ব্রিটিশরা বলে এই, জেই, খেই, এরকম বলে। ঠিক আছে, হাসার কিছু নেই, এটাই হচ্ছে কারেক্ট প্রনাউন্সিয়েশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝে ফেললাম, দ্যাট মিন্স ওরা এটাকে ও বলে, ও, আর এটা হচ্ছে খেই, তার মানে একসাথে আমরা বলি কি ওকে, কিন্তু ব্রিটিশে কি বলে ও খেই, এরকম বলে, তাই না? নেক্সট, এখানে চলে যাচ্ছি আমরা, আমরা এখানে দেখি নেক্সট পার্টে কি ছিল। হ্যাঁ, কোথায় যেন গেলাম, ওকেতে গেলাম, ওকে। টিচার মানে স্যারকে বললো, তারপর কি ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, এটা ছিল মানে এই জামিল বলতেছে যখন ক্লাস 6 এ ছিল, কিন্তু আমার বেলা ঘটনাটা ঘটেছিল যখন আমার বয়স ছিল 2 থেকে 3 বছর, মাত্র 2.5 বছর বা 3 বছরের মতো হবে, দ্যাট মিনস 2 থেকে 3 বছর। ক্লিয়ার? তখন এই ঘটনাটা ঘটেছিল, 2 থেকে 3 বছর বয়স। আচ্ছা, ইট হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, তখন আমি কোনো ক্লাসে পড়তাম না, একদমই ভয়ানক অবস্থা, ছোট বাচ্চা, কোন রকম হাঁটতে পারি, দৌড়াতে পারি। ঠিক আছে, এরপর দেখো অনেক কিছু আমার মনে আছে ছোটবেলার কথা। আচ্ছা, তারপর দেখো অন উইকলি বাজার, মানে সাপ্তাহিক যে বাজার বসে, 2 দিন বাজার বসতো, মানে আমার নানুর গ্রামে আর কি, নানুর দেশে। আচ্ছা, 2 দিন বাজার বসতো, পিপল ওয়ার কামিং ব্যাক, মানে সেখান থেকে লোক আসে, ফিরে আসে, উইথ দেয়ার শপিং ব্যাগস, মানে বাজার থেকে ফিরে আসতেছে, মানে সারাদিন তো বাজার ছিল, তাই না? হ্যাঁ, সারাদিন বাজার ছিল, কেনা বেচা করে এই বিকেল বেলা মানে সন্ধ্যার সময় তখন বাড়িতে ফিরে সবাই, একদম মেলার মতো অবস্থা হয় গ্রাম অঞ্চলগুলোতে। যারা গ্রামে বসবাস করে তারা অবশ্যই জানো না, এরকম মানে গ্রামের মতো বাজার, গ্রামে হচ্ছে মেলার মতো বাজার, বাজার জমে। ঠিক আছে, হ্যাঁ, রাইট। আচ্ছা, তো এখন হচ্ছে দেখো, তো তারা কি করছে, মানে বিকেল বেলা বাসায় ফিরে কেনা বেচা করার পর, আমিও সেদিন গিয়েছিলাম আমার আব্বুর সাথে, মানে মাছ, মানে ছোট একটা বলে করে মাছ বিক্রি করার জন্য। মজার ঘটনা, মাছ বিক্রি করার জন্য। তারপর দেখো মানে বাজার থেকে বাইরে মানে মানুষ ফিরতেছে শপিং ব্যাগ নিয়ে অথবা বাস্কেটস নিয়ে, হ্যাঁ, ইন হ্যান্ডস, হাতে করে, অন সোলজার্স, অথবা কাঁধে করে ব্যাগ বস্তা বা এরকম যা যা ছিল ওগুলো নিয়ে আসতেছে, অনেকে বাজার করে ফিরতেছে, অনেকে অনেকে কেনা বেচা করে মানে বিক্রি করে তারপরে ফিরতেছে। তো আমি এরকম আব্বুর সাথে ফিরতেছিলাম, ছোট একটা বল হাতে ছিল আমার, ওই বলটাতে মাছ ছিল, মাছ বিক্রি করে। আচ্ছা, মজার বিষয়। তারপর দেখো এন্ড 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 হেডস, মানে মানে মাথায়, কাঁধে বা হাতে করে ব্যাগ ট্যাগ বা যা যা দরকার ওইগুলো নিয়ে আসে আর কি বাজার থেকে। তারপর দেখো দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদেরকে কি করতে হয়, একটা নদী পার হইতে হয়।
তো আমিও সেদিন নদী পার হতে হয়েছিলাম। আচ্ছা, ইট ওয়াজ নট এ বিগ রিভার, এটা একটা বড় নদী ছিল না। বড় নদী বলতে পদ্মা, মেঘনা, যমুনার মতো এত বড় নদী ছিল না। দেয়ার ওয়াজ এ ফেরি, একটা ফেরি ছিল, ফেরি বোট। ফেরি বোট মানে এটা আবার ওই যে অনেকগুলো গাড়ি পারাপার করে ওই ফেরি না, এটা হচ্ছে ছোট নৌকা। এটাকে যেটা হচ্ছে দেশীয় নৌকা বলা হয় ফেরি বোট। মানে এই পার থেকে ওই পারে যায়, এছাড়া কোনো উপায় নেই, কোনো পোল নেই, কোনো ব্রিজ নেই, এই নৌকা দিয়ে পারাপার হতে হয়। জাস্ট আমার সাথে মিল আছে ঘটনা। তারপর দেখো প্লেইং অন দ্য রিভার, যে যে নৌকাটা এই নদীর উপর দিয়ে চলাফেরা করে। তারপর দেখো দ্য বোট কুড ক্রস, এই নৌকাটাকে কি করতে হয়, ক্রস করতে হয় ইন 8 to 10 মিনিটস। সত্যি সত্যি 8 থেকে 10 মিনিটের মতো লাগে, তাহলে মোটামুটি একটু বড়ই নদী তো, এরকম আর কি। তাহলে মোটামুটি একটু ভালোই বড়, তবে এত বড় না, বিশাল বড় না, পদ্মার মতো। আচ্ছা, তো ইট জাস্ট আফটার সানসেট, এটা ছিল সানসেটের পরে, মানে এখানে বলা হচ্ছে, গল্পেতে বলা হচ্ছে সানসেটের পরে, কিন্তু আমার বেলা ছিল বিফোর সানসেট, মানে সূর্যাস্তের পূর্বের ঘটনা আমারটা। আচ্ছা, তারপর দেখো দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড। আচ্ছা, তারপর দেখো দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং, মানে প্রচন্ড বাতাস বইতেছিল, ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, নর্থ সাউথ, উত্তর থেকে ওয়েস্ট, উত্তর পশ্চিম বা উত্তর পূর্ব এইরকম সিস্টেমের বাতাস, মানে এলোপাতারি বাতাস হচ্ছিল। দেখো ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, মানে প্রচুর আকাশে আকাশ তো পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেল, প্রচুর বাতাস বইতেছিল। এখানে হচ্ছে প্যাসেজের এক্সপিরিয়েন্সটা হচ্ছে এটা, মানে প্রচন্ড ঝড় তুফান চলে আসতো আর কি, এরকম অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, অনেকেরই বাবা নেই না, অনেকেরই বাবা নেই। আমাদের সাথে হিমেল ভাই আছে, হিমেল ভাইয়ের বাবা কিন্তু বেশি দিন হয়নি, কিছুদিন আগে ইন্তেকাল করেন। তো আসলে আমাদের যাদের বাবা নেই সবাই দোয়া করবো ইনশাল্লাহ, আমাদের প্রত্যেকের বাবাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। ওকে, আমিন। ঠিক আছে, তারপর দেখো এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট। এভরিবডি, প্রত্যেকেই ট্রাইং মানে চেষ্টা করছে, গেট ইনটু দ্য বোট মানে নৌকাতে ওঠার জন্য, সবাই সবাই চেষ্টা করতেছে। হ্যাঁ, আচ্ছা, এরপর কি বলছে, নো মোর, নো মোর, এই কথাটা কে বলছে, প্লিজ ওয়েট, অপেক্ষা করুন, নো মোর, নো মোর মানে আর না, আর উঠেন না, মানে এটা বলতেছে, অপেক্ষা করুন। শাউটেড দ্য বোটম্যান, মানে যে নৌকাতে যে মাঝি ছিল, মাঝি মানে কি, যে নৌকা পারাপার করায়, সে চিল্লায় চিল্লায় বলতেছে, নৌকার যে লোকটা ছিল, যে আপনারা আর উঠবেন না, ওয়েট করেন প্লিজ, যারা উঠলো তাদেরকে পার করে দিয়ে আসি, তারপর হচ্ছে আপনাদেরকে, এরকম। আচ্ছা, তারপর দেখো বাট নোবডি লিসেন টু হিম, কিন্তু তার কথা কেউ শুনছে না। এই তারপর কি, হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি ঘটলো, জামিল, জামিলকে জিজ্ঞেস করছে। কে জিজ্ঞেস করছে, রুমি, মানে তার ক্লাসমেট জিজ্ঞেস করছে। তারপর দেখো উইথ টু মেনি পিপল, অনেক বেশি পরিমাণ লোক নিয়ে, অন বোর্ড দ্য বট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর মাঝখানে গিয়ে নৌকাটা ডুবে গেল। আচ্ছা, এখানে হচ্ছে নৌকায় ডুবে গেল। আচ্ছা, তারপর দেখো এরপর কি বলছে, ওহ নো, হোয়াট হ্যাপেন দেন, ও না মানে কি, তারপর কি ঘটলো, সবারই জানতে ইচ্ছে করছে ক্লাসের মধ্যে। আস্ক দ্য টিচার, শিক্ষক এটা জিজ্ঞেস করলো। থ্যাংক গড, মানে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, দেয়ার ওয়ার নো কি, কজালটিস, কজালটিস মানে কি, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, এই কথাটা বলা হচ্ছে। হ্যাঁ, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তারপর দেখো অল দ্য প্যাসেঞ্জার্স, প্রত্যেক প্যাসেঞ্জাররা সম টু দা আদার সাইড, মানে অন্য পাশে গিয়ে সাঁতরে গিয়ে উঠে গেল। এখন মানে গ্রাম অঞ্চলের ম্যাক্সিমাম কি, মানে ম্যাক্সিমাম মানুষগুলো সাঁতার জানে। আমি সাঁতার জানতাম না, আমি তো একদম ছোট ছিলাম, এমনি ছোট থেকে আমি সাঁতার পারি, কিন্তু তখন তো বাচ্চা ছিলাম, তখন সাঁতার জানার কথা না আমার, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, তোমাদের কারা কারা সাঁতার জানো দেখি তো, কারা কারা সাঁতার জানো। আসলে এটা আমাদের জন্য অনেক বড় নেগেটিভ একটা বিষয়, যারা সাঁতার জানি না, সাঁতার পারা সবারই দরকার। সেই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল জানো না। হ্যাঁ, ওই যে লঞ্চে আগুন লেগেছিল, কি ভয়ানক পরিস্থিতি ছিল। তো যারা জাহাজে ছিল তাদের জন্য পরিস্থিতি খুবই খারাপ ছিল, যারা সাঁতার জানে না নদীতে লাফ দিল তাদের জন্য পরিস্থিতি খারাপ হয়ে গেল, ওরাও ওরাও মৃত্যুবরণ করলো। ঠিক আছে, এই জন্য আসলে আমাদের সাঁতার জানা দরকার, কিন্তু আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে ঢাকায় যারা বসবাস করি বা শহর অঞ্চলে যারা বসবাস করি, তাদের সাঁতার কাটার মতো তেমন কোনো সুযোগটা হয়ে ওঠে না, বা এরকম মানে
কোনো পুকুর বা পুষ্করিণী বা দিঘি এরকম কিছু নাই, বা সুইমিং পুল। অনেকের হয়তো সুইমিং পুল আছে, সেটা একটা বিষয়। হ্যাঁ, সুইমিং পুল যদি আশেপাশে থাকে সেই ক্ষেত্রে চেষ্টা করবা। তবে সাঁতার জানাটা আসলে একা একা হয় না, অনেক সময় ট্রেনার লাগে। আর একা একা হইলেও সময়ের ব্যাপার স্যাপার, তো এটা জানার দরকার। যারা হচ্ছে নদী পথে কখনো জার্নি টার্নি করি, সেই ক্ষেত্রে সাঁতার জানা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে। আর ঝড় তুফান আসলে সেটা যত বড় ফেরি হোক না কেন, যত বড় টাইটানিক জাহাজ হোক না কেন, ওটা হচ্ছে গাছের পাতার মতো অবস্থা, পরিস্থিতি হয়ে যায় সেই জাহাজের, যখন বিপদ চলে আসে। সো তখন যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, এই জন্য সাঁতার জানা উচিত। এখন ধরো পাতিলের ভিতরে পানি দিয়ে বা বলের ভিতরে পানি দিয়ে তো সাঁতার কাটা শিখা সম্ভব কি সম্ভব নাকি? কোনোভাবে না। আচ্ছা, তো চেষ্টা করবা, যদি সাঁতার কাটা পসিবল হয় সাঁতার শিখে নিবা, ঠিক আছে, যারা জানো না। আচ্ছা, তারপর দেখো নেক্সট, এরপর কি বলা হচ্ছে। তাহলে ওরা সাঁতার জানতো, গ্রামের মানুষগুলো সাঁতার জানে, তো এই জন্য সবাই বেঁচে গেল, এই জন্য কোনো কোনো ধরনের হ্যাঁ কজালিটিস ঘটেনি, বা কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বাট সাম অফ দেম, তাদের মধ্যে অনেকেই লস দ্য স্টাফ। স্টাফ মানে কি? এই যে স্টাফ, একটা হচ্ছে STAFF, স্টাফ, STA। ওই স্টাফ মানে কি আর এই স্টাফ মানে কি? STAFF, এই স্টাফ মানে হচ্ছে ওই যে কর্মচারী বলে না, হ্যাঁ কর্মচারী বা ওইরকম, এটা আবার লাঠিও হয় স্টাফ। কিন্তু STUFF, এটা এই স্টাফ মানে কি? হ্যাঁ, জিনিসপত্র, হ্যাঁ গুড। তাহলে লস্ট লস্ট দা স্টাফ দে ওয়ার ক্যারিং, মানে তাদের স্টাফ তাদের জিনিসপত্র, মালামাল, মূল্যবান, মানে এই জিনিসপত্রগুলো হারিয়েছে। হ্যাঁ, যেগুলো ক্যারিং করছিল, তাদের সাথে ছিল। সাচ অ্যাজ অয়েল, যেমন হচ্ছে তেল। তেল তো পানিতে গেলে পানির সাথে একদম মিশে না, কিন্তু শেষ অবস্থা, এটা আর কখনো উদ্ধার করা যায় না। তারপর হচ্ছে সল্ট, লবণ এবং মিল্ক, এগুলো শেষ। সেট জামিল, জামিল বলতেছিল, ওয়ার ইউ অন দ্য বোট, তুমি কি নৌকায় ছিলে তখন? জামিলকে জিজ্ঞেস করছে। আচ্ছা, দ্য টিচার, টিচার জিজ্ঞেস করছে তুমি কি তখন নৌকায় ছিলে কিনা? নো, টিচারকে বললো না। সিং দ্য বোট ওভার ক্রাউডেড, মানে সিং, যখনই দেখলাম দ্য বোট ওভার ক্রাউডেড, একদম মাত্রাতিরিক্ত লোড হয়ে গেল, আই ওয়েটেড, আমি তখন অপেক্ষা করতেছিলাম। তার মানে সে নিঃসন্দেহে বুদ্ধিমানের একটা কাজ করলো, তাই না? হ্যাঁ, একদমই বুদ্ধিমানের একটা কাজ করলো। এই জন্য দেখো পরে বলতেছে ওয়েটেড ফর দ্য নেক্সট বোট, মানে পরের শিফটে যাওয়ার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। রিপ্লাইড জামিল, জামিল এটা উত্তর দিল। ইউ ডিড দ্য রাইট থিং জামিল। এখন জামিলকে কি বললো? তুমি একদম সঠিক কাজটি করেছো। বোঝা গেল? আচ্ছা, তার মানে এই ঘটনাটা একটু সিম্পল ছিল, নর্মাল ছিল, বাট আমার ঘটনাটা অনেকটা প্যাথেটিক ছিল, তাই না? আচ্ছা, চলে যাচ্ছি আমরা সামনে। আমরা এখানে দেখো একটু দেখে নিই, এটা হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্যাটল। এই ফ্যাটল মানে কি? ফ্যাটল মানে কি? কে কে পারো? ফ্যাটল মানে কি? ফ্যাটল, ডেডলি নাকি ভাইটাল, কোনটা হবে? ডেডলি নাকি ভাইটাল? ফ্যাটল মারাত্মক। ডেডলি হয় কিভাবে? ভাইটাল হওয়ার কথা না। আচ্ছা, তারপর দেখো তো, বি নাম্বার, দেয়ার ওয়াজ ড্যাশ ফেরি ফ্লাইং অন দ্য রিভার। কয়টা কয়টা নৌকা ছিল বলো তো? একটা নৌকা ছিল, হ্যাঁ মাত্র একটা নৌকা ছিল। আচ্ছা, তারপর কি? দা অ্যাক্সিডেন্ট হ্যাপেন, অ্যাক্সিডেন্টটা ঘটেছিল অন ড্যাশ, কি? আর ডেইলি বাজার ডেতে, মানে প্রতিদিনের বাজার দিনে, নাকি সাপ্তাহিক, নাকি বাৎসরিক, নাকি মান্থলি, কোনটা? উইকলি, হ্যাঁ। হ্যাঁ, উইকলি বাজার ডেতে। তারপর কি? দ্য বোট কুড ক্রস দ্য রিভার ইন ড্যাশ মিনিটস, কত মিনিট লাগতো নৌকা পার হইতে? 8 থেকে 10 মিনিট। এখন তো দুইটাই আছে, নাকি 10 মিনিটও আছে, 8 মিনিটও আছে, এখন কোনটা নিবা আনসার? 8 থেকে 10 মিনিট, তাহলে 10 নিতে হবে, তাই না? হ্যাঁ, সর্বোচ্চ যেটা সেটা 10 মিনিট। নাকি 9 নিবা, কোনটা? কি হবে, 9 হবে? 8 থেকে 10 মিনিট লাগতো, কি এভারেজ হবে 9 মিনিট? আচ্ছা, এটা দেখে নিও তোমাদের, তাহলে এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকবে, খুঁজে বের করবা রিয়েল আনসার কোনটা হবে। আচ্ছা, তারপর এরপর দেখি আমরা। নাম্বার, দ্য পিপল ওয়ার কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস অ্যান্ড বাস্কেটস, শপিং ব্যাগ বাস্কেট এগুলো নিয়ে। আচ্ছা, কোথায় ছিল সেগুলো, কোথায় নিয়ে আসছিল? হাতে করে, তারপর কোথায়? কাঁধে করে, তারপরে কোথায়? মাথায় করে, না? হাতে, কাঁধে এবং মাথায় করে নিয়ে এগুলো নিয়ে আসে। আচ্ছা, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা।
ওকে, তাহলে আমরা এটা শিখে ফেললাম। এখন তোমাদের জন্য প্যাসেজ থেকে একটা গুরুত্বপূর্ণ পোল কোয়েশ্চেন, দেখি তোমরা এটা পারো কিনা। এনিওন কেউ পারো কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। ট্রাই টু সলভ ইট, সবাই ট্রাই করো, দেখি কত পার্সেন্ট হয়। আমরা তো অনেক কিছুই পারি, মাশাল্লাহ অনেক কিছুই পারি। দেখি এটা পারি কিনা। এখন আমাকে বলতে হবে এই সেন্টেন্সটির মধ্যে, দেখো কত মজার একটা বিষয়, হুইচ পার্টস অফ স্পিচ, কি জানতে চেয়েছে বলো তো, পার্টস অফ স্পিচ কোনটা। আচ্ছা এখন তোমরা আমাকে বলো পার্টস অফ স্পিচ কি 8টি নাকি 10টি না 14টি না 90টি, সেটা বলো। পার্টস অফ স্পিচ কয়টি? 8টি। আচ্ছা 8টি পার্টস অফ স্পিচের মধ্যে, আবার 11টি বলে, 8টি পার্টস অফ স্পিচের মধ্যে একটা পার্টস অফ স্পিচ হচ্ছে 8টি। আচ্ছা তাহলে 8টি তো গেল, 8 নাম্বার, তারপরে কত 9 নাম্বার, এরপরে কত 10 নাম্বার। তাহলে 9 নাম্বার পার্টস অফ স্পিচ কি? জেরান। 10 নাম্বার পার্টস অফ স্পিচ কি? পার্টিসিপল, তাই না? জেরান আর পার্টিসিপল কি কোনো পার্টস অফ স্পিচ, সেটা আমাকে জানাও, ইয়েস অর নো। জেরান আর পার্টিসিপল কি কোনো পার্টস অফ স্পিচ? না। তাহলে জেরান আর পার্টিসিপল কেন তোমরা আনসার করেছো? জেরান আনসার করেছে 127 জন স্টুডেন্ট, বুঝতে পারতেছো? পার্টিসিপল আনসার করেছে 62 জন স্টুডেন্ট। কেন এরকম হলো? এই কি অবস্থা! তাহলে তার মানে কি, করোনার জন্য, এই যে 2 বছর করোনা গেল না, করোনা এসে পার্সিভিসিস আগে ছিল 8টি, এখন হয়ে গেল 10টি, করোনার কারণে 2টা প্লাস হলো, তাই না? আর সেই 2টা হচ্ছে, একটা জেরান আর একটা হচ্ছে পার্টিসিপল। এই তো হাস্যকর, এগুলো হচ্ছে কি হাস্যকর, কোনোভাবেই না। তার মানে বুঝতে পারতেছো, এই যে কোয়েশ্চেনটা ভালো করে দেখতে পারোনি, এই কারণে কিন্তু অনেকেই ভুল করেছো এটা, তাই না? তাহলে পার্সিভিসিস কিন্তু 10টি না 8টিই থাকবে। 8টির মধ্যে জেরান কোনোভাবেই নাই এবং পার্টিসিপলও কোনোভাবেই নাই। তাহলে এই 2টা শুরুতেই বোল্ড আউট, তাই না বলো? শুরুতে কি এই 2টা বোল্ড আউট। তাহলে রাইট অ্যান্সার হবে কি? রাইট অ্যান্সার হবে হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ। এখন তাহলে আমরা কোনটাকে নিব বলো, নাউন অথবা অ্যাডজেক্টিভ কোনটা নিব? আচ্ছা, আই স আ ওয়াকিং ম্যান, আই স আ ওয়াকিং, তারপর হচ্ছে কি ম্যান। এখন আমাকে বলো তো দেখি, আই স আ ওয়াকিং ম্যান এটা হচ্ছে একটা সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স আমি লিখে দিচ্ছি। আই স আ ম্যান, আমি একটি মানুষকে দেখেছিলাম। আই স আ ম্যান ওয়াকিং, আমি একটা মানুষকে দেখেছিলাম হাঁটতে। এবার বলো দেখি এই ওয়াকিংটা কাকে মডিফাই করছে? কুইক কুইক রেসপন্স, কাকে মডিফাই করছে? আই স আ ম্যান ওয়াকিং, এখানে ওয়াকিংটা কে করছে? আবার যদি সেন্টেন্সটা আমরা এইভাবে লিখি, আই স আ বার্ড, আমি একটি পাখিকে দেখেছিলাম ফ্লাইং, উড়তে। বলো এখানে, তাহলে এখানে ফ্লাইংটা কাকে মডিফাই করছে? কি আই কে মডিফাই করতেছে নাকি বার্ড কে মডিফাই করতেছে? কে উঠতেছে, আই উঠতেছে না বার্ড উঠতেছে সেটা বলো। আই কে মডিফাই করছে নাকি বার্ড কে মডিফাই করছে? নিঃসন্দেহে বার্ড কে। তাহলে বার্ড কে মডিফাই করতেছে, তাহলে বার্ড হচ্ছে একটা নাউন। বার্ড হচ্ছে কি একটা নাউন, আর নাউন কে মডিফাই করলে তখন সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। বলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এইখানে বলো আই স আ ম্যান ওয়াকিং, আমি একটি মানুষকে দেখেছিলাম হাঁটতে। এখন তোমরাই বলো এখানে ওয়াকিংটা কে করছে, আই করছে নাকি ম্যান করছে, কোনটা? কি আই ওয়াকিং করছে নাকি ম্যান ওয়াকিং করছে? নিঃসন্দেহে ম্যান ওয়াকিং করছে। তার মানে এই সেন্টেন্সের মধ্যে 2টি ভার্ব, একটা ভার্ব হচ্ছে স আর একটা ভার্ব পাচ্ছি আমরা ওয়াকিং। এই জন্য 2টা ভার্ব তো একটা সিম্পল সেন্টেন্সে বসতে পারে না, তাই না? যেহেতু একটি সিম্পল সেন্টেন্সে 2টা ভার্ব বসতে পারে না, তাহলে প্রথমটা হচ্ছে ফাইনিট ভার্ব, আমরা এটাকে ফাইনিট ভার্ব রাখবো, এটা হচ্ছে ভি2। বলেছিলাম ভি3 ভি4 আর ভি5। ভি3 মানে পাস্ট পার্টিসিপল, বি4 মানে আইএনজি, বি5 মানে টু প্লাস ভার্ব। এই 3টা স্ট্রাকচার হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে এই সিম্পল সেন্টেন্সে স ভার্বটাকে ফাইনিট রাখতে হবে, পরের ভার্বটাকে নন ফাইনিট করে দিতে হবে। নন ফাইনিট মানে ওইটাকে আর ভার্ব রাখা যাবে না। তাহলে তাহলে যখন একটা সেন্টেন্সের মধ্যে 2টা ভার্ব থাকবে, পরের ভার্বের কাজ যখন অবজেক্ট দ্বারা সম্পাদিত হবে, তাহলে এখানে ম্যানটা কি অবজেক্ট না? আর অবজেক্টকে মডিফাই করতেছে না, এই জন্য পরের ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, এই জন্য ওয়াকিং হলো। তাহলে সরাসরি এখানে ওয়াকিংটা কাকে মডিফাই করতেছে? ম্যান নামক নাউন বা নাউনকে মডিফাই করতেছে। তাহলে নাউনকে মডিফাই করলে তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে নিঃসন্দেহে এখানে ওয়াকিংটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না বলো? হ্যাঁ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো তো আই স আ ওয়াকিং ম্যান, এখানেও বলো ওয়াকিংটা কে করছে? ম্যান ইজ ওয়াকিং, তাই না? ম্যান ইজ ওয়াকিং, তাহলে এখানে ম্যানটা হচ্ছে নাউন। ম্যানটা কি নাউন, আর নাউনকে মডিফাই করছে কে? ওয়াকিং। আর নাউনকে মডিফাই করলে তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে বলো?
তখন কিন্তু এখানে ওয়ার্কিংটা অ্যাজিটিভ হয়ে যাবে, তার মানে নিঃসন্দেহে এখানে ওয়ার্কিং হচ্ছে অ্যাজিটিভ। ক্লিয়ার? তাহলে ওয়ার্কিংটা অ্যাজিটিভ। তাহলে এখানে দেখো তো প্লেইং, আই স ফেরি বোট প্লেইং, তাহলে বোট প্লেইং, প্লেইংটা কে করছে বলো আমাকে, বোট করতেছি কিনা? প্লেইংটা মানে হচ্ছে চলা, এখানে হচ্ছে চলা বোঝাচ্ছে, মানে নদীর উপর দিয়ে চলছে, বাইস করছে। তাহলে এখানে বোট, বোট হচ্ছে একটা নাউন, বোট হচ্ছে একটা নাউন, আর নাউনকে মডিফাই করার কারণে এখানে প্লেইংটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন কি হবে? হবে না। আর জেরান পার্টিসিপল তো আগেই হবে না, সেটা আমরা আগেই বুঝতে পেরেছি, জেরান আর পার্টিসিপল হবে না। কেন হবে না? কারণ এখানে আমাদের কাছে পার্টস অফ স্পিচ চেয়েছে, তাই না? ক্লিয়ার একদম? ওকে, তাহলে এখানে প্লেইংটা তো অ্যাডজেক্টিভ, এটাই তো বলতেছি। তাহলে এখানে প্লেইংটা হচ্ছে নাউনকে মডিফাই করতেছে, এই জন্য আইএনজি যোগ হয়ে এই প্লেইংটা হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচের পার্ট। একদম ক্লিয়ার, গুড, মাশাআল্লাহ। চলে যাচ্ছি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরের পার্টে। হ্যাঁ, রিঅ্যারেঞ্জের পার্টটা একটু দেখে নিই আগে আমরা, রিঅ্যারেঞ্জের পার্টটা দেখে নিই। ওকে, রিঅ্যারেঞ্জ। এখন রিঅ্যারেঞ্জ নিয়ে অনেকেরই ঝামেলা হয়ে থাকে, বা কিভাবে আমরা আনসার করব, হ্যাঁ আমরা কিভাবে আনসার করব সেটা অনেকেই বুঝতে পারি না। হ্যাঁ, আচ্ছা দেখো এবার, রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ মানে কি? মিলানো, মিলান্তিস, তাই না? মানে এলোপাতাড়ি থাকবে, সেগুলো আমরা মিলিয়ে নিব। তাহলে মেলানোর জন্য আমরা রিঅ্যারেঞ্জ পাবো হচ্ছে সাধারণত 3 ধরনের। কয় ধরনের পাবো? 3 ধরনের রিঅ্যারেঞ্জ পাবো। ভালো করে বোঝার চেষ্টা করো, রিঅ্যারেঞ্জ সাধারণত কয় ধরনের থাকবে? 3 ধরনের থাকবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পার্সোনাল লাইফ নিয়ে, মানুষের যে কোনো ব্যক্তির পার্সোনাল লাইফ নিয়ে থাকবে। যেমন কাজী নজরুল, তার সম্পর্কে আসতে পারে। শেরে বাংলা একে ফজলুল হক, তার সম্পর্কে আসতে পারে। রবি ঠাকুর সম্পর্কে আসতে পারে, তাই না? আচ্ছা দেখো এবার 2 নাম্বার, মোরাল স্টোরি নিয়ে রিয়ারেঞ্জ করতে দিতে পারে। তাহলে মোরাল স্টোরি মানে শিক্ষণীয় যেই গল্পগুলো, যে নৈতিকতামূলক চিরচরিত যে সত্য বা নৈতিকতামূলক যে গল্পগুলো আছে, যেমন শেখ সাদী, তারপর হচ্ছে রবার্ট ব্রুস, তারপর হচ্ছে হেয়ার অ্যান্ড টর্টয়েস, এগুলোতে শিক্ষণীয় বিষয় আছে, তাই না? হেয়ার অ্যান্ড টর্টয়েস মানে হচ্ছে অহংকার করা যাবে না। এই 2 বন্ধু আর ভাল্লুকের গল্প কি, মানে দুঃসময়ের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু, এগুলো হচ্ছে মোরাল স্টোরি মানে শিক্ষণীয় গল্প, তাই না? আচ্ছা তারপর দেখো স্পেশাল টপিক, যেমন হচ্ছে ডাউরি সিস্টেম আসতে পারে, ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে আসতে পারে, নোবেল প্রাইজ সম্পর্কে আসতে পারে, মানে যে কোনো একটি স্পেশাল টপিক। বর্তমানে কি, কোভিড-19 সম্পর্কে আসতে পারে, তাই না? কোভিড-19 সম্পর্কে তোমার রিয়ারেন্স আসতে পারে। তাহলে এগুলো সাজাতে হবে। তো এখানে হচ্ছে একটু বুদ্ধিমত্তার সাথে আনসার করতে হবে। তাহলে আগে হচ্ছে কোভিড-19, হ্যাঁ কি হবে, কোভিড-19 সম্পর্কে। আচ্ছা হেয়ার এন্ড টর্টয়েস বানান সমস্যা নেই, এটা তাহলে বানান ঠিক করে নিও। আচ্ছা কোভিড-19 সম্পর্কে আসতে পারে, যে কোভিড-19 কোন দেশ থেকে শুরু হলো, কিভাবে আসলো না আসলো, বাংলাদেশে কোথায় আগে ধরা পড়লো, না নারায়ণগঞ্জে এরকম। হ্যাঁ তারপর, তারপর এই পর্যন্ত কত কি পরিমাণ কোভিড-19 রোগী আছে বা কতজন সুস্থ হলো, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে আমাদের, তাই না? এই তাহলে কিন্তু রিয়ারেন্স গুলো সহজেই অ্যারেঞ্জ করা যাবে। এরপর দেখো তাহলে আমরা 3টা পার্ট পেলাম, পার্সোনাল লাইফ সম্পর্কে আসতে পারে, মোরাল স্টোরি সম্পর্কে আসতে পারে, তারপর হচ্ছে স্পেশাল যে কোনো টপিক নিয়েও আসতে পারে। এখন দেখো এই যদি কোনো পার্সোনাল লাইফ নিয়ে আসে, পার্সোনাল পার্সোনাল লাইফ, হ্যাঁ পার্সোনাল লাইফ নিয়ে অনেক সময় রিয়ারেঞ্জ করতে বলে না? হ্যাঁ তখন আমরা কি করব, তখন আমরা কি করব, শুরুতে আগে আগে নেমটাকে নিয়ে আসবো, মানে কোনো কবি সাহিত্যিকদের আগে নামটা চলে আসবে, তারপরে কি আসবে, তারপর হচ্ছে জন্মগ্রহণ করার বিষয়টা পরে আসবে। ঠিক আছে? এরপর হচ্ছে ফাদার মাদার যদি থাকে তাদের নাম, ঠিকানা বা কি করতো না করতো সেটা সম্পর্কে লিখতে হবে। তারপর কি, এরপর হচ্ছে ফাদার মাদার সম্পর্কে জানার পরে হচ্ছে তার চাইল্ডহুড সম্পর্কে লিখতে হবে। তারপর কি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, চাইল্ডহুডের পরেই তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা চলে আসে। ঠিক আছে? এরপর দেখো রাইটিংস, রাইটিংস মানে কি বলো তো দেখি? এই তো মাশাআল্লাহ, রাইটিংস মানে হচ্ছে, সহজ কথায় যদি তুমি লেখো তাহলে সেটা হচ্ছে ওয়ার্ক। আচ্ছা ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাজ বাই ইয়েস হয় না, কিন্তু যদি কখনো এরকম অ্যাজ বাই ইয়েস হয় তখন মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওয়ার্ক ছিল কাজ, কিন্তু ওয়ার্কস মানে কি বলো তো দেখি আমাকে, কেউ জানো কি না ওয়ার্কস শব্দের অর্থ কি? এই ওয়ার্কস মানে কি? এই ওয়ার্কস মানে হচ্ছে রাইটিংস, কবি সাহিত্যিকদের রাইটিংস, দ্যাট মিনস এটাকে বলা হয় কি, এই ওয়ার্কসটাকে কি বলা হয়, শিল্পকর্ম অথবা সাহিত্যকর্ম। তাহলে এটাকে আমরা সাহিত্যকর্ম লিখতে পারি না, সাহিত্যকর্ম। ক্লিয়ার একদম সবাই? একদম ক্লিয়ার।
ওকে, আচ্ছা তাহলে রাইটিং সম্পর্কে আসবে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এরপরেই হচ্ছে রাইটিংস মানে লেখালেখি, তারপরে কি এই লেখালেখি করার পরে হচ্ছে অ্যাওয়ার্ড পায় কিছু, তাই না? এই অ্যাওয়ার্ড সম্পর্কে লিখতে হবে 7 নাম্বার পয়েন্ট। তারপরে কি 11 নাম্বার, অ্যাওয়ার্ড তো পাইলো, অ্যাওয়ার্ড হচ্ছে তার রাইটিংস এর জন্য। এবার হচ্ছে সে তো লাইফে অনেক কিছুই করে ফেললো, অনেক পণ্ডিতি করে ফেললো, তাই না? এবার হচ্ছে ডিজিজ, এই ডিজিজ কিন্তু আরেকটা অ্যাওয়ার্ড নাকি, কোনো রোগে আক্রান্ত হয়ে যাওয়া। যেমন দেখো কবি নজরুল, সেও কত বছর দীর্ঘ, কয়টি বছর যেন, 40 বছর নাকি, না অনেক বছর রোগে আক্রান্ত হয়ে থাকে, হ্যাঁ বোবা হয়ে থাকে, পঙ্গু হয়ে থাকে। এই যে স্টিফেন হকিং নাকি, এরকম দেখো কত সাহিত্যিক, কবি সাহিত্যিক ম্যাক্সিমামের জীবনে কি পাবা, এরকম ভয়ঙ্কর কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেল, মানে এরকম আছে, তাই না? শামসুর রহমান, সেও তো কত বছর অক্সিজেন লাগানো এরকম হসপিটালে ছিল, তাই না? এরকম অনেক। কেন হয় জানো? আসলে আসলে তারা লেখালেখি তো করেই, কিন্তু অনেক সময় এই কবি সাহিত্যিকদের লেখালেখি গুলো অনেক সময় রং হইতে চলে যায়। বা এই আর কি, যারা ভালো থাকবে তো থাকবে, যারা সৎ থাকতে পারবে তো পারবেই, আর যারা একটু বিপদে চলে যায় বা কোনো বেশি একটু পাপ হয়ে যায়, আর পাপের খেসারত স্বরূপই কিন্তু এই ডিজিজ গুলো চলে আসে। শুধুমাত্র কবি সাহিত্যিক না, এটা পৃথিবীর যে কোনো মানুষের জীবনে এই ভয়ঙ্কর ডিজিজ কিন্তু নেমে আসতে পারে। কেন? কেন? একমাত্র আমাদের পাপের কারণে। এজন্য পাপ কম করতে হবে। এখন হয়তো বা শক্তি আছে, সামর্থ্য আছে, বা হ্যাঁ মানে কোনো টেনশন নেই, আমরা পাপ করতেছি, কিন্তু এই পাপের বোঝা কিন্তু শেষ জীবনে গিয়ে কিন্তু বহন করতে হবে। সো বি কেয়ারফুল, এখন থেকে আমাদের অনেক বেশি ভালো কাজ করা উচিত, তাই না? আচ্ছা তারপরে কি হবে? এই রোগে আক্রান্ত হয়ে হাতে মরছে না, মৃত্যুবরণ করে মারা যায়। এই বেশিরভাগ কবি সাহিত্যিকরা হচ্ছে রোগে আক্রান্ত হয়ে মারা যায়, এটা খেয়াল করো হ্যাঁ বিষয়টা। তারপর হচ্ছে রোগে মৃত্যুবরণ করার পরে, যেমন হচ্ছে কাজী নজরুল মৃত্যুবরণ করার পরে তাকে হচ্ছে এই কি যেন ডিলিট উপাধি দেওয়া বা জাতীয় কবির উপাধি দেওয়া, এই বিষয়গুলো পরে হয়, মানে অনেক সময় এরকম হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এই এই স্ট্রাকচারটা বা এই ফরম্যাটটা তোমরা ফলো করবা। ঠিক আছে, এই ফরম্যাটটা ফলো করলে হবে, অনেক ইম্পর্টেন্ট একটা ফরম্যাট। আমি জাস্ট একসাথে করে দিলাম, একটু ধারণা নিয়ে নেবা। তাহলে যদি কমন না থাকে তখন আমরা কিভাবে আনসার করবো, এইভাবে আনসার করে ফেলবো। ঠিক আছে, এখন তোমাদের অনেকের প্রশ্ন হইতে পারে, ভাইয়া তাহলে আমরা আমরা রিয়ারেন্স গুলো কিভাবে লিখবো, কিভাবে আনসারটা কিভাবে লিখবো, কি আনসারটা কি লিখলা? কুমরানি, কি কুমরানি মানে কুমারিনী কি বলো? আচ্ছা, হ্যাঁ, তাহলে আনসারটা আমরা কিভাবে লিখবো সেটা একটু দেখো। হ্যাঁ, তো আনসারটার ক্ষেত্রে তোমাদের এখানে দুইটা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আহ 1 2 3 4, এভাবে প্রথম স্টেপটা এভাবে 1 2 3 4 লিখে, তারপর হচ্ছে রিয়ারেন্স গুলো ধরো, শুরুতে 1 নাম্বারে আছে বি নাম্বার অপশনটা, এই বিটা লিখবা। তারপর 2 নাম্বারে ধরো আছে জে নাম্বার অপশনটা, এই জে জে লিখবা। 3 নাম্বারে আছে জি, এগুলো তোমরা জানো তাই না? মোটামুটি জানো, যারা জানো না তারা এই ফরম্যাটটা ফলো করবে, ঠিক আছে তাহলে হবে। আচ্ছা তারপর দেখো, এরপর হচ্ছে 2 নাম্বার স্যাম্পল। 2 নাম্বার হচ্ছে যখন তুমি সময় পাবা না, এই যে ছক টক আঁকার কোনো সময়ই পেলে না, তখন কি করবা? অনেক সময় এমন হয় না, মানে একদমই টাইম শেষ, তখন এই তোমার এই যে আনসারটা লিখতে কিন্তু বেশি সময় লাগবে না, সরাসরি হচ্ছে এইভাবে আনসারটা করে দিতে পারবা। ওকে, এভাবে আনসারটা করে দিতে পারবা, মানে সময়ের স্বল্পতার কারণে। আর এমনি তো হচ্ছে তুমি প্রথম যেই ফরম্যাটটা আছে এটাও লিখতে পারবা, পাশাপাশি সেকেন্ড যে ফরম্যাটটা আছে ছক ছাড়াও লিখতে পারবা। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাতে অবশ্যই সময় থাকে ইংলিশ আনসার করার সময়, ইংলিশ আনসার করার সময় হাতে অবশ্যই সময় পাওয়া যায়, তাই না? আচ্ছা সেই ক্ষেত্রে আনসার যে কোনো এক নিয়মে লিখতে হবে। তারপর দেখো, তারপর সম্পূর্ণ উত্তরটি গল্প বা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, ঠিক আছে? মানে আনসার তুমি যে কোনো একভাবে লিখো, প্রথমটা ফলো করতে পারো স্যাম্পল, দ্বিতীয়টা ফলো করতে পারো, যেটাই লেখো তুমি চেষ্টা করবা, অবশ্যই চেষ্টা করবা পরে যেন একটা প্যারাগ্রাফ লিখে দিতে পারো, মানে পুরোটা গল্প সাজিয়ে একটা প্যারাগ্রাফ লিখে দেবা, ঠিক আছে? তখন আর এবিসিডি লেখার দরকার নেই। ওকে, হ্যাঁ সব প্রায় একই একই সিস্টেম, একই নিয়মে আমরা করব, ঠিক আছে? তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। সিভি রাইটিংটা কেন করে? সাধারণত জবের জন্য। কিন্তু সিভি মানে কি? ক্যারিকুলাম ভিটাই না, কারিকুলাম ভিটা, ভিটাই। আচ্ছা মানে হচ্ছে পার্সোনাল সবকিছু জানার জন্য একজন ব্যক্তির ব্যক্তি জীবনী সম্পর্কে বায়োডাটা যেটাকে বলা হয়, এই সিভির আরেকটা নাম হচ্ছে বায়োডাটা, ঠিক আছে? এই মানে কোনো ব্যক্তিকে প্রেজেন্ট করে সিভিটা। তাহলে সিভিটা কি কি থাকতে পারে সেটা আমরা একটু দেখে নিই। পার্সোনাল ডিটেলস থাকতে হবে সিভিতে। তারপর কি সিভিতে আর কি অবজেক্টিভ থাকতে হবে, হ্যাঁ অবজেক্টিভ থাকতে হবে। তারপরে কি একাডেমিক অ্যাচিভমেন্ট,
স্কুল জীবন, কলেজ জীবন, ইউনিভার্সিটি লাইফে কি কি অর্জন করেছো সেগুলো থাকতে হবে। তারপর এক্সপিরিয়েন্স, তোমার কি কি এক্সপিরিয়েন্স আছে সেটা উল্লেখ থাকতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি এক্সট্রা কিছু থাকে সেটা উল্লেখ থাকতে হবে। তোমার কোন কোন ভাষায় পারদর্শিতা আছে, পারদর্শী তুমি কোন কোন ভাষাতে, সেগুলো উল্লেখ করতে হয়। কম্পিউটার স্কিল যদি থাকে, এখন তো আপডেটের যুগ, সেটা তো অবশ্যই জানো, কম্পিউটার স্কিলটা মাস্ট, অনেক প্রয়োজন। একসময় আমাদের কাছে, আমরা যখন ছোট ছিলাম না, তখন আমাদের কাছে মানে আলাদিনের চেরাগের মতো মনে হইতো যে সিভিটা আমরা কিভাবে কি বলে মানে কম্পিউটার যে স্কিলটা, কম্পিউটার শিখা, কম্পিউটারের নামটা শুনলেই যেন আটকে উঠতাম। এ তো বিশাল এক বৈজ্ঞানিক জিনিস। হ্যাঁ, বৈজ্ঞানিক এক জিনিস, এটা আবার কিভাবে করে, কিভাবে ধরে, কিভাবে ছুঁয়, কিভাবে স্টার্ট করে, কিভাবে অফ করে, মানে এরকম একটা আতঙ্ক কাজ করতো। বাট এখন কিন্তু অ্যাভেলেবেল, এখন এখন একদম অ্যাজ ইউজুয়াল, মানে সবাই কিন্তু এখন স্বাভাবিক হয়েছে, তাই না? আচ্ছা, তারপর দেখো তাহলে, তাহলে কম্পিউটার স্কিল তো এখন মাস্ট লাগেই যে কোনো প্রতিষ্ঠানে, জব জব হোক আর যেখানে যাই হোক না কেন। তারপর হচ্ছে রেফারেন্স। রেফারেন্স, তোমার রেফারেন্স টানতে হবে সিভির মধ্যে, রেফারেন্সটা অনেক জরুরি একটা বিষয়। রেফারেন্স মানে হচ্ছে ওই যে মামা খালু যদি থাকে তাদের নাম উল্লেখ করে দেবা, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে সিভিটা আমরা কিভাবে শুরু করব দেখো। এই হচ্ছে কারিকুলাম ভিটাই, ভি আই টি এ, এরপর শেষে একটা ই যোগ হবে, কারিকুলাম ভিটা। ঠিক আছে, কারিকুলাম ভিটা। ওকে, এখন দেখো নেক্সট। নেক্সট হচ্ছে, তাহলে এই সিস্টেমে এই ফরম্যাটে তোমরা আনসার করবা কি, এখানে একটা নাম উল্লেখ করে দিল, কন্ট্যাক্ট নাম্বার এটাও দিয়ে দিল, তারপর হচ্ছে ইমেল নাম্বার এখানে দিয়ে দিতে পারবা, ইমেল নাম্বারটা, তবে মোবাইল নাম্বারটা যে কোনো বিকল্প কোনো কিছু ইউজ করবা তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো অবজেক্টিভ কি আছে সেটা এখানে উল্লেখ করবা। পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার স্থায়ী ঠিকানা কোনটা আছে সেটা লিখবা, আর হচ্ছে মেইলিং অ্যাড্রেস। আচ্ছা, মেইলিং অ্যাড্রেস নিয়ে অনেকেরই প্রবলেম। মেইলিং অ্যাড্রেসটা কি, মেইলিং অ্যাড্রেসটা কি দেখি তো, কেউ বলতে পারো কিনা? মেইলিং অ্যাড্রেস মানে কি, কি বুঝো? মেইলিং অ্যাড্রেস কি? মেইলিং অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ইমেল তো উপরে দিলে, এখন মেইলিং অ্যাড্রেস মানে কি? আচ্ছা, মেইলিং অ্যাড্রেস হচ্ছে তোমার পত্রটা কোথায় আসবে, ঠিক আছে? মানে পত্রটা হচ্ছে তোমার কোথায় আসবে, চিঠিটা আছে পাঠাবে, সেই চিঠি পাঠানোর ঠিকানা, অর্থাৎ বর্তমান যে ঠিকানা সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে মেইলিং অ্যাড্রেসে। ওকে, আচ্ছা, এরপর দেখো নেক্সট হচ্ছে ফুল নেম। এখন হচ্ছে তোমার নাম কি সেটা তুমি উল্লেখ করো। আমি আর এখন লিখতেছি না, কারণ এখন অনেক সময়ের ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে, সো সময় পাওয়া যাবে না। তাহলে হচ্ছে এটা লিখতে হবে তোমাদেরকে, বুঝতে পারতেছি? আচ্ছা, হ্যাঁ, তাহলে হচ্ছে নাম লিখতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর হচ্ছে তোমার জন্মদিন, কত সালে জন্মগ্রহণ করেছো সেটা তোমার লিখতে হবে। তবে সিভি রাইটিং এর ক্ষেত্রে জন্ম তারিখটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেক অনেক গুরুতর ইম্পর্টেন্ট একটা বিষয়। ধরো তুমি এসএসসি দিয়েছো 2011 সালে, কত বছর বয়সে? 15 বছর বয়সে। তাহলে 15 বছর, 11 থেকে 15 বছর পিছিয়ে চলে যাও, তাহলে তোমার জন্ম তারিখ হতে হবে কত সাল? 11 সালে যদি এসএসসি দাও 2011-তে, তাহলে তোমার জন্মসাল হতে হবে নিঃসন্দেহে 95 অথবা 96। এই এই পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি পরিমাণ মনে রাখতে হবে এটা। এখানে যদি ঝামেলা করে বসো তাহলে কিন্তু শেষ। এই জন্ম, বার্থডে, সাথে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন যেটা থাকবে তোমার, মানে স্টাডি ব্যাকগ্রাউন্ড, সেটার সাথে অবভিয়াসলি অবভিয়াসলি কিন্তু মিল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখানে আমরা কি করব, বার্থডে, কোথায় যেন ডেট অফ বার্থ, তো এটা লিখতে পারো তুমি। ধরো 1, তারপর হচ্ছে 10, এরপর হচ্ছে 1995। যাও, আমারটা লিখে দিলাম। আচ্ছা, বার্থডে লিখে দিলাম আমারটা, 1-10-1995, ঠিক আছে? ওকে, এরপর দেখো নেক্সট। এরপর হচ্ছে জেন্ডার, ন্যাশনালিটি, তুমি বাংলাদেশি নাকি বৈদেশিক কিছু একটা, সেটা তুমি এখানে লিখবা, তোমার কোন দেশ। আফ্রিকা হলে আফ্রিকা লিখবা, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী হলে সেটা লিখবা। না, নোয়াখালী হলে লিখতে হবে না, মানে বাইরের কোনো কান্ট্রি হলে লিখতে হবে, ঠিক আছে? উগান্ডা, আফ্রিকা যাই লেখো লিখবা। আচ্ছা, এরপর হচ্ছে জেন্ডার, তুমি ছেলে, তুমি কি আসলে ছেলে নাকি মেয়ে নাকি অন্য কিছু, সেটাও এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে? ছেলে, মেয়ে অথবা অন্য কিছু, হি সি অথবা। আচ্ছা, এরপর হচ্ছে দেখো ম্যারিটাল স্ট্যাটাস, তুমি কি বিয়ে করেছো কিনা সেটা তুমি এখানে উল্লেখ করবা, ম্যারিড না আনম্যারিড,
ঠিক আছে, বিয়ে করনি তাই না? আচ্ছা, তারপর দেখো নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তোমার ল্যাঙ্গুয়েজ কি? বাংলা ভাষা নাকি উর্দু না ফার্সি ভাষায় কথা বলো, হ্যাঁ, নাকি রোহিঙ্গা ভাষায় কথা বলো, সেটা উল্লেখ করবা। প্রফিসিয়েন্সি মানে দক্ষতা, তোমার কি কি দক্ষতা আছে এটা উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে ইন্টারেস্ট, তোমার শখ, হবি বা ইন্টারেস্ট যদি কিছু থাকে সেটা, কম্পিউটার স্কিল থাকলে উল্লেখ করবা। ঠিক আছে, এরপর দেখো নেক্সট, এরপরে যে পার্টটা, এগুলো কিন্তু তুমি সরাসরি লিখবা, হ্যাঁ, একটা পেজের মধ্যে লিখতে হবে এইসব। এইসব কোথায় লিখতে হবে? একটা পেজে। তো আমরা ধরো এই যে এখানে একটা পেজ লিখলাম, এখানে একটা, এটা স্লাইডের সুবিধার্থে আমরা তোমাদের বোঝার সুবিধার্থে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ, এই এই সবগুলো কিন্তু একটা পেজে লিখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে তোমার ওই যে অ্যাড্রেস যেটা আছে সেটা লিখবা, তারপর হচ্ছে তোমার পার্সোনাল এগুলো লিখবা, ঠিক আছে, ওই যে আগের যেগুলো ছিল এগুলো লিখতে থাকবা। আচ্ছা, মেলিং অ্যাড্রেসের পরে এগুলো কিন্তু নিচে এই যে বাকি অংশটা, এই যে মেলিং অ্যাড্রেসের পরের অংশ, তারপরের অংশ, এর পরের অংশ হচ্ছে এই পেজে, এই যে এই পেজে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে সব এখানে লিখবা। তারপরে তোমার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশন এই একটা পেজের মধ্যে লিখতে হবে। এখানে তুমি ছক আকারে এই বাকি পার্টটা দিবা, এই পার্টটা দিবা, ঠিক আছে? এরপরে বাকি কিন্তু আরো কিছু আছে, ওই যে রেফারেন্সটা বা অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু নিচে উল্লেখ করতে হবে। মানে এক পেজের মধ্যে তুমি এটা কভার করবা, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর যদি বাই চান্স তোমার দুইটা পেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আগের পেজটা এখান দিয়ে নিবা, এই মানে এপিটোপিট, এপিটোপিট বলতে এই পিঠ আর ওই পিঠ না, জাস্ট দুইটা হাত একসাথে করলে দুই হাতের তলা এরকম আর কি, মানে এই পাশ আর এই পাশ মানে সামনাসামনি থাকতে হবে, এভাবে করে ফেলবা। তবে এক পেজে লেখা ভালো সিভিটা। এটা হচ্ছে নর্মাল। তবে আধুনিক জগতে হচ্ছে জবের ক্ষেত্রে তোমার 10, 12, 15 পৃষ্ঠা সিভি হলেও সমস্যা নেই, তবে যত কম হবে তত ভালো। সিভি রাইটিং এর অনেক শত শত হাজারো ফরম্যাট আছে। বোঝা গেল? তবে স্টুডেন্টদের জন্য বেস্ট যে ফরম্যাটটা সেটা আমরা দেখাচ্ছি এখন। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটা থাকবে, ব্যাকগ্রাউন্ড, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটা তুমি উল্লেখ করবা। আচ্ছা, এই পার্টটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাতে আমরা ভুল করে থাকি, ওই যে জন্মসালের সাথে এই পার্টটা আমরা অনেক ভুল করে থাকি। তাহলে এটা কিভাবে করবা দেখো, এখানে হচ্ছে তুমি এই যে লাস্ট থেকে শুরু করবা। 2011 সালে ধরো রাজশাহী রাজশাহী থেকে, রাজশাহী বিভাগ থেকে বোর্ড, রাজশাহী বোর্ড থেকে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, তখন তুমি কি পেয়েছো? জিপিএ 3.75। এগুলো তো ল্যামিনিস মার্কার রেজাল্ট, জিপিএ 5 পেয়েছো, ঠিক আছে? তারপরে এইচএসসি 2013 সালে মানে 2 বছর, এখানেও তুমি কি পেয়েছো? জিপিএ 5 পেয়েছো, ঠিক আছে? এরকম লিখতে পারো। রেজাল্ট ভালো লেখো, তাতে সমস্যা নেই, যদি কম লেখো এত সমস্যা নেই, রেজাল্ট এখানে ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? জিপিএ 5 লিখে দিও, আই এম জিপিএ 5, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল এটা। নেক্সট হচ্ছে দেখো, তুমি বিএসসি, বিএসসি হচ্ছে সায়েন্সের জন্য বিএসসি মানে ব্যাচেলর অফ সায়েন্স। আর আর্টসের জন্য কি বলে জানো? আর্টসের জন্য বলা হচ্ছে সেটা বিএ, ব্যাচেলর অফ আর্টস। আর যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড তাদেরকে কি বলা হয়? বিবিএ। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করে সেটা হচ্ছে বিবিএ, মানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বুঝতে পারতেছি? হ্যাঁ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এ হচ্ছে বিবিএ। ওকে। আর আইবিএটা হচ্ছে কি ইনস্টিটিউশন অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ। আচ্ছা, এরপর দেখো নেক্সট, তাহলে আমরা বিএসসিটা বুঝে ফেললাম, এই আর্টসের জন্য হচ্ছে এটা, আর কমার্সের জন্য হচ্ছে এটা, সায়েন্সের জন্য হচ্ছে বিএসসি, বিএসসি করে, তাই না? এরপর হচ্ছে দেখো এমএসসি, এমএসসি হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স। আর আর্টসের জন্য কি? আর্টসের জন্য হচ্ছে এমএ মানে মাস্টার্স অফ আর্টস। আর বিজনেসের জন্য কি? বিজনেসের জন্য হচ্ছে এমবিএ, বিজনেসের জন্য এমবিএ মানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? তিনটাই বলে দিলাম, যে যেটা লিখতে ভালো লাগে সেটা লেখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে বিজনেস থেকে তুমি ডাক্তার হবা ওই আশা করো না, মানে এটা দুরাশা। হ্যাঁ, গত কোন ক্লাসে যেন বলেছিল, মেডিকেল এক্সামের কোশ্চেন দেখিয়েছিলাম তোমাদেরকে না, তখন কে যেন বলেছিল যে আমি মেডিকেল এক্সাম দেইনি বা দিয়েছিলাম কিনা। আসলে আমি মেডিকেলে পাস করিনি মানে এক্সামই দেইনি। এক্সাম কেন দেইনি? কারণ হচ্ছে আমি সায়েন্সের ছিলাম না, বিজনেসের ছিলাম, এই জন্য আর ডাক্তার হইনি। আচ্ছা, এরপর দেখো নেক্সট, নেক্সট হচ্ছে কি, হ্যাঁ, এরপর তাহলে এসএসসিটা যদি 2011 সাল হয় তাহলে এইচএসসিটা হবে 13 সাল, মিল রাখতে হবে। তুমি হয়তো 1-2 বছর গ্যাপ দিতে পারবে, এখানে সমস্যা নেই। নেক্সট হচ্ছে বিএসসিটা, বিএসসি হচ্ছে 4 বছরে করে, তাহলে তুমি তুমি যদি 13 সালের পরে যদি অ্যাডমিশন নাও ভার্সিটিতে, হ্যাঁ, তখন কি হবে? 4 বছর, 14, 15, 16, 17, এই যে 17 সালে তুমি কি করলা? বিএসসি করে ফেললা 4 বছরে। তারপরে এরপরে 2 বছর বা 1 বছর অথবা 2 বছর, তাহলে 17, 18, 19, 18, 19-এ গিয়ে তুমি এমএসসি করে ফেললা, শেষ, তোমার পড়াশোনা শেষ,
প্যাকেট হয়ে গেল কত সালের মধ্যে? 2019 সালের মধ্যে। আচ্ছা, এটা ছিল আমারটা ছিল আর কি, এই জন্য আমারটাই উল্লেখ করে দিলাম। আর তোমরা যদি এখন তোমাদেরটা লেখো তাহলে তো কোনো আগামাথায় খুঁজে পাবে না। তোমাদের বয়সই হলো মাত্র 15 বছর, অথচ চাকরিতে অ্যাপ্লাই করতে হলে 25 বছর লাগে, 24 থেকে 25 বছর লাগে, ঠিক না? আচ্ছা, এই হচ্ছে কথা। সো তাহলে এইভাবে তোমরা করতে পারো। হ্যাঁ, এই সিস্টেমটা যদি, এই ফরম্যাটটা যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ কাটবে না ইনশাল্লাহ কেউ। হ্যাঁ, আচ্ছা তাহলে গেল এটা। এবার আমরা চলে যাচ্ছি নতুন আরেকটা পার্টে, আমাদের ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ গুলো আমরা কিভাবে আনসার করবো। হ্যাঁ, দেখো প্রথমত স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল, স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ড্যাশ আস, বলো আনসার কি হবে? আনসার কি হবে? ফর আস। গুড, তাহলে 1 নম্বর তুমি ফর লিখে ফেললা। ফর কোথায় আছে? কেটে দিলাম। চলে যাচ্ছে আমরা বিতে। দেয়ার আর ভ্যারিয়াস টাইপস ড্যাশ স্পোর্টস, কি হবে? টাইপস অফ স্পোর্টস। দেখো কত ইজি না উইথ ক্লোজ গুলো। তাহলে অফ কোথায় আছে? এই কেটে দিলাম অফ, বাদ। তাহলে দুইটা শেষ। এরপর দেখো অ্যামং দেম, এই সবগুলো খেলাধুলার মধ্যে কি হলো? অ্যামং দেম ক্রিকেট, ফুটবল, ভলিবল এটসেট্রা আর ভেরি পপুলার, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। পপুলার আর ভেরি পপুলার, তাহলে আর হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, তাই না? আর পপুলার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, বুঝছি? আচ্ছা দেখো অল টাইপস অফ স্পোর্টস, সব ধরনের স্পোর্টস গুলো আর ড্যাশ টু আস, আর ড্যাশ টু আস, বলো তো আনসার কি হবে? আর বেনিফিশিয়াল টু আস। গুড, তাহলে বে নি ফি, এই কি হলো? বেনিফিশিয়াল টু আস। ওকে, তাহলে আর বেনিফিশিয়াল টু আস, তাহলে বেনিফিশিয়াল কোথায় আছে? এটাও আমরা কেটে দিলাম। আর কি হবে তারপরেটা? দেয়ার ইজ আ রিলেশন ড্যাশ দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড, বডি আর মাইন্ড দুইটা জিনিস না? দুইটা, তাহলে কি হবে? দেয়ার ইজ এ রিলেশনশিপ, দুইয়ের মধ্যে হলে কি যেন হয়? বিটুইন হয়। তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে আমরা লিখবো হচ্ছে বিটুইন। ডি নাম্বার, তাহলে বিটুইন কোথায় আছে? উপরে আছে, বিটুইনটাও কেটে দিলাম। শেষ, একটা একটা করে তুমি কেটে দিবা, তোমার অপশন কমে যাবে, আনসার করা ইজি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওই সিভির ক্ষেত্রে সবগুলো কলন দিয়ে রাখবা কিনা, হ্যাঁ রাখতে রাখতে পারো, সমস্যা নেই। আচ্ছা এরপর দেখো নেক্সট, সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি ইজ আ ওয়াইজ ড্যাশ। কি? সাউন্ড মাইন্ড, সুস্থ মন, সুস্থ শরীর, সুস্থ শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকবে, ঠিক আছে? আচ্ছা, ইজ আ ড্যাশ সেইং, কি সেইং? ইজ আ ওয়াইজ সেইং। হ্যাঁ, এটা তাহলে হচ্ছে ই নাম্বারটা হচ্ছে সেইং হবে। এই সেইং, সেইং ডি হবে না, জি হবে সেইং। আচ্ছা তাহলে ই নাম্বারটা শেষ, সেইংটা কোথায় আছে? এই যে উপরে আছে, বাদ। এবার নেক্সট, ইন অর্ডার টু উইন সাকসেস ইন লাইফ, মানে জীবনে সফল হতে হলে উই শুড হ্যাভ সাউন্ড হেলথ, আমাদের কি কি উচিত? সাউন্ড হেলথ, সুস্থ শরীর রাখতে হবে। সুস্থ, সুস্থ থাকুক দেহ, সুস্থ থাকুক দেশ, একটা ডায়লগ আছে না উদ্ভাসন মেসের? উদ্ভাসন মেস না এরকম। আচ্ছা তারপর দেখো শুভকামনায় উদ্ভাসন মেস। তারপর দেখো হুইচ ডিপেন্ডস ড্যাশ রেগুলার ড্যাশ ইন গেম এন্ড স্পোর্টস, তাহলে এফ নাম্বারটা কি হতে পারে? ডিপেন্ডস অন হবে, ডিপেন্ডস অন, তাহলে এফ নাম্বারটা শেষ, অন কোথায় আছে? শেষে, অন শেষ। তারপর দেখো অন রেগুলার ড্যাশ, রেগুলার কি? ড্যাশ ইন গেম এন্ড স্পোর্টস, তাহলে পার্টিসিপেশন হবে, রেগুলার পার্টিসিপেশন, রেগুলার পার্টিসিপেশন, তাহলে পার্টিসিপেশন কোথায় আছে? সেখানে, ওইটাও বাদ। আচ্ছা ইন গেম এন্ড স্পোর্টস, স্পোর্টস কিপ আস ড্যাশ ফিট, কিপ আস ড্যাশ ফিট ফিজিক্যালি, এই তো রাইট অ্যান্সার, অনেকেই পারো মাশাআল্লাহ, কে বলেছে পারো না? তাহলে ফিজিক্যালি ফিট রাখে, তাই না? ফিজিক্যালি, ফিজিক্যালি, ফিজিক্যালি আছে উপরে, উপরে আছে ফিজিক্যাল, ফিজিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে ফিজিক্যালি অ্যাডভার্ব লাগবে, তাই না? কিপ ফিজিক্যালি ফিট। আচ্ছা তাহলে ফিজিক্যালি হয়ে গেল, ফিজিক্যালিটা আমরা কেটে দিলাম। বাকি আছে কোনটা? এন আছে আর পার্সোনালিটি আছে, বাকি আর দুইটা আছে। দেখো কত ইজি হয়ে যাচ্ছে না? এভাবে উইথ ক্লোজ গুলো তোমরা এভাবে কেটে দিবে একটা একটা করে। এখন দেখো স্পোর্টস এক্সারসাইজ ড্যাশ ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট? অ্যান ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ইন ফর্মিং ওয়ানস, ওয়ানস ড্যাশ, ফর্মিং ওয়ানস পার্সোনালিটি। এই তো মাশাআল্লাহ, দেখো কত ইজিলি আমরা পেরে ফেললাম, তাই না? পার্সোনালিটি কি আমরা কি করে ফেলেছি বলতো? আমরা পারি, আমরা পারি, তাহলে কি করেছি আমরা? আমরা পেরে ফেলেছি না? হ্যাঁ পেরে ফেলেছি মোরা, আরাফাইজি না? আচ্ছা, তো এগুলো নিয়ে তো কথা বলেছিলাম এর আগে, আজকে আর না বলি, চলে যাচ্ছি আমরা সামনে। এখন সময় আছে কত? আমাদের হাতে সময় নেই, তাহলে আর একটু সামনে যাই।
আমাদের পোল কোশ্চেন আছে, পোল কোশ্চেন সলিউশন করি। আচ্ছা, ওগুলো এক্সারসাইজ করবা তোমরা, একদম ইজি এরকম। তারপর দেখো, হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য আদার, হিয়ার এনাফ ইজ ড্যাশ। এখন এনাফ শব্দটি কি সেটা তোমরা আনসার করবা। তোমাদের জন্য 2 নাম্বার পোল রেডি। ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য আদার মানে অন্যদেরকে গ্রহণ করার ক্ষেত্রে, মানে চাকরিতে ধরো, চাকরিতে মানে অন্যদেরকে নিচ্ছে, তো সেই ক্ষেত্রে সে যথেষ্ট পরিমাণ কি, যথেষ্ট পরিমাণ ওয়াইজ, জ্ঞানী, মানে যেন তেন ব্যক্তিকে নেয় না, যেন তেন ব্যক্তিকে কি চাকরিতে নেয় না। আচ্ছা, এখন আসলে সময়ও নেই, নতুবা গল্প বলতাম, গল্প বলবো না এখন, পরে অন্য এক সময় বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন আর গল্প বলার টাইম নেই, নতুবা মজার একটা গল্প বলতাম। আচ্ছা, তো এখন দেখো, এখন দেখো এখানে ওয়াইজ এনাফ, এখানে ওয়াইজ শব্দটা, হি ওয়াজ ওয়াইজ, ওয়াইজ মানে কি, ওয়াইজ শব্দটি কি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব নাকি অ্যাডভার্ব? বলো বলো। অ্যাডজেক্টিভ। ওয়াইজ শব্দটি কি অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ। তাহলে ওয়াইজ এনাফ, সে যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট জ্ঞানী, তাহলে জ্ঞানী হচ্ছে অ্যাডজেক্টিভ, কি জ্ঞানী, যথেষ্ট পরিমাণ জ্ঞানী। তাহলে এনাফ শব্দটি কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আর অ্যাডজেক্টিভকে মডিফাই করলে তখন কি হয়ে যায়? তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। বোঝা গেল? তাহলে এনাফ শব্দটি এখানে অ্যাডভার্ব। আচ্ছা, এখন যদি সেন্টেন্সটা এরকম থাকতো, আই হ্যাভ, ধরো এনাফ, তারপর দেয়া আছে হচ্ছে মানি, আই হ্যাভ এনাফ মানি। এবার আমাকে বলো তো এইখানে এনাফ শব্দটি কি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব? কি হবে, কি হবে? এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক্সিলেন্ট। আচ্ছা, এখন বলো তো আরেকটা সেন্টেন্স, তাহলে এই দেখো মজার পার্টস অফ স্পিচ না, আরেকটি সেন্টেন্স হচ্ছে এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। এবার বলো তো প্রথম এনাফটা কোন পার্টস অফ স্পিচ? 1 নাম্বার এনাফ। আর সেকেন্ড 2 নাম্বার এনাফ কোন পার্টস অফ স্পিচ? একদিক দিয়ে লেখো, একদিক দিয়ে লিখো। প্রথম এনাফটা হচ্ছে সাবজেক্ট, ওয়াও মাশাআল্লাহ, তাহলে নাউন অথবা প্রোনাউন? এই তো অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। তাহলে নাউনের পরিবর্তে ব্যবহৃত হলে প্রোনাউন হবে। আচ্ছা, নাউন অথবা প্রোনাউন, কারণ ভার্বের সাবজেক্ট হিসেবে আছে, তাই না? তাহলে প্রথম এনাফ, এনাফ হচ্ছে সাবজেক্ট হিসেবে আছে। গুড, তাহলে নাউন বা প্রোনাউন হবে, নাউন অথবা প্রোনাউন হয়ে যায়। আচ্ছা, এরপর দ্বিতীয় যে এনাফটা আছে, তাহলে এখানে ইজটা কি ভার্ব? ইজটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব মানে কি ভার্ব যেন বলো তো? বি ভার্ব মানে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব মনে আছে না? আর লিঙ্কিং ভার্বের পরের ওয়ার্ডটা কি হয় বলো তো? অ্যাডজেক্টিভ হয়। লিঙ্কিং ভার্বের পরের ওয়ার্ডটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এখানে দ্বিতীয় যে অ্যানাফ আছে, সেই অ্যানাফটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আবার লিঙ্কিং ভার্বের পরে তো অ্যাডজেক্টিভ, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এনাফ ইজ এনাফ, এখানে এনাফটা কিন্তু প্রথম এনাফকে মডিফাই করছে, ঠিক আছে? নাউনকে মডিফাই করছে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে তখনও সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে মজার একটা বিষয় আমরা শিখে ফেললাম এখানে, তাই না? ওকে, তাহলে এনাফটা কি কি হয়? এনাফটা অ্যাডজেক্টিভ হয়, এনাফটা অ্যাডভার্ব হয়, এনাফটা নাউন বা প্রোনাউন হয়। ক্লিয়ার? একদম ক্লিয়ার, এর বাইরে আর কিছু হয় না। ওকে, আচ্ছা এখন দেখো, এখন তোমাদেরকে একটা মজার বিষয় শিখাই, সেটা হচ্ছে এই এনাফের আগে, এনাফ একটা ওয়ার্ড তো, এনাফ, এর আগে, এনাফের আগে অ্যাডজেক্টিভ বসে। বলো, এনাফের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আর এনাফের পরে নাউন বসে। এনাফের আগে অ্যাডজেক্টিভ, এনাফের পরে কি গেল, এনাফের আগে অ্যাডজেক্টিভ আর এনাফের পরে কি হবে? নাউন হয়ে যাবে। ক্লিয়ার একদম? এনাফের আগে কি হয়? অ্যাডজেক্টিভ, আর এনাফের পরে কি হয়? নাউন হয়। তাহলে এনাফের আগে অ্যাডজেক্টিভ বসালে আমরা কি বসাতে পারি? যেমন অ্যাডজেক্টিভ হচ্ছে ওল্ড, ওল্ড, বলো তো এনাফ ওল্ড নাকি ওল্ড এনাফ, কোনটা লিখবা তুমি? এনাফ ওল্ড নাকি ওল্ড এনাফ? বলো বলো বলো। এই তো মাশাআল্লাহ, ওল্ড এনাফ হবে। গুড। এবার দেখো, যদি আমরা একটা গুড লিখি, বলো এনাফ গুড নাকি গুড এনাফ? বলো, তাহলে তোমার রিটেন ইংলিশও লাগবে, আবার স্পোকেন ইংলিশও কিন্তু এগুলো লাগে, তাই না? তাহলে গুড এনাফ হবে, কারণ কি, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এনাফের আগে অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এনাফের আগে যখন অ্যাডজেক্টিভ হবে, আচ্ছা আরেকটু দেখো তো, এনাফ স্মল নাকি স্মল এনাফ? বলো তো কোনটা হবে? স্মল এনাফ। এনাফ বিগ নাকি বিগ এনাফ? কোনটা হবে? বিগ এনাফ। এবার বলো তো, এনাফ বিউটিফুল নাকি বিউটিফুল এনাফ? কোনটা হবে? বিউটিফুল এনাফ, তাই না? তাহলে এনাফ লার্জ নাকি লার্জ এনাফ? লার্জ এনাফ। এনাফ সুইট নাকি সুইট এনাফ? সুইট এনাফ। কি? এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনাফ ইজি নাকি ইজি এনাফ? কোনটা হবে বলো?
এনাফ ইজি নাকি ইজি এনাফ? ইজি এনাফ। এনাফ বিজি নাকি বিজি এনাফ? কি বিজি এনাফ, তার মানে আগে অ্যাডজেক্টিভ পরে এনাফ, তাহলে এনাফটা কি হবে? এনাফটা কি হবে তখন? এনাফটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে এনাফের পরে যদি আমরা কোনো ওয়ার্ড ইউজ করি সেই ক্ষেত্রে নাউন ইউজ করতে হবে। এনাফের পরে যদি কি এনাফের পরে যদি কোনো ওয়ার্ড ইউজ করি সেই ক্ষেত্রে নাউন ইউজ করতে হবে। যেমন যেমন আমরা এখানে লিখলাম হচ্ছে ফুড, এফ ডাবল ও ডি, ফুড। এবার ফুড কি বলো, অ্যাডজেক্টিভ না নাউন? নাউন। তাহলে তুমি কি বলবা, ফুড এনাফ নাকি এনাফ ফুড? বলো কোনটা হবে? এনাফ ফুড। এখন কিন্তু ফুড এনাফ হবে না। যদি ফুড এনাফ বলো, খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা হয়ে যাবে, তাহলে খাপ্পাটা হচ্ছে এনাফ ফুড। এবার বলো তো, এনাফ মানি নাকি মানি এনাফ নাকি এনাফ মানি, কোনটা হবে? এনাফ মানি হবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা তাহলে বলো তো, এনাফ ওয়াটার এনাফ নাকি এনাফ ওয়াটার, কোনটা হবে? এনাফ ওয়াটার। তার মানে শেষে কিন্তু নাউন বসতেছে। আচ্ছা পরে যদি নাউন বসে তাহলে নাউনের আগে যখন এনাফটা ইউজ হবে তখন হবে এটা অ্যাজেটিভ, ঠিক না বলো? তখন অ্যাজেটিভ হবে কিনা? অ্যাজেটিভ হবে। কিন্তু যখন দেখবা যে এই অ্যাজেটিভের পরে ইউজ করা হইতেছে এনাফটা, তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। দেখো কত মজার এবং ফ্যান্টাস্টিক একটা বিষয়, তাই না? ইজিলি আমরা শিখে ফেললাম। এখন কোশ্চেন যেভাবে আসে আসুক, যে কোনো পরীক্ষায়, তোমার একাডেমিক হোক, হ্যাঁ চাকরি বাকরি বিসিএস বা যে কোনো জায়গায় যেভাবে আসুক, যদি আসে এনাফটা, তখন যেভাবে আসে আসুক, আমরা কি বলবো বলো? আমরা বলবো আইএন, এ ই এন, আইএন। আন্নে কোন একটা নাইবেন আইএন, এ ই এন, আইএন। ইতে হচ্ছে কি? ইতে হচ্ছে এনাফ। বলো ইতে কি? এনাফ। তাহলে বলো এনাফের আগে কি বসে? এতে হচ্ছে অ্যাডজেক্টিভ। এনাফ এর পরে কি বসে? এন। এনটা হচ্ছে নাউন। দেখো কত মজার বিষয়, সহজে শিখে ফেললাম, তাই না? অনেক ডিয়ারিং পার্ট। এখন তো তোমরা মাত্র 9-10 থেকে শিখতে পারলে। এটা যারা বিসিএস এক্সাম দেয় ওই সকল বাচ্চারাও পারে না। জিজ্ঞেস করো, বিশেষ বিশেষ বিশ্বাস যদি না করো, জিজ্ঞেস করো কোনো বিসিএস এর বাচ্চাকে যারা ফেল টুস মেরে এসছে। ওদেরকে বলবা, বলো তো এরকম এরকম, এনাফের আগে এনাফের পরে, মানে তুমি একটা সেন্টেন্স বলবা, বলো এটা কি, কোন পার্টস অফ স্পিচ? দেখবা হা করে থাকবে। বুঝছি, এই হা করে থাকার কারণ মানে কি, ওরা এগুলো পারে না বিদায় ফেলটুস মেরে চলে আসছে বিসিএস থেকে। বুঝতে পারলাম? তাহলে ওই বাচ্চারাই পারে না, আর সেই পারাগুলো তোমরা এখন 9-10 বসে পারতেছো। বাহ, ফাইন, ফ্যান্টাস্টিক, ওয়াও, ওয়াসাম। ঠিক আছে। আচ্ছা তাহলে চলে যাচ্ছে আমরা এখানে। তাহলে এখানে ওয়াইজ এনাফ, ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে হচ্ছে এনাফ। তার মানে অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্ব বসে, কি বসে? অ্যাডভার্ব বসে। ওকে, তাহলে অ্যাডভার্ব রাইট অ্যান্সার হচ্ছে ডি। সি নাম্বার হবে না, বি হবে না, এ হবে না। মজার একটা বিষয় শিখে ফেললাম আমরা। চলে যাচ্ছি লাস্ট এন্ড ফাইনাল। লাস্ট এন্ড ফাইনাল, এই পোলটা আনসার করে ফেলো, শেষ আমাদের লাস্ট পোল। দেখি তাহলে কে কে পারো। 3 নাম্বার পোল, রেডি। আপ ট্রেন। খুব মজার একটা কোশ্চেন, দেখো তোমরা মাশাআল্লাহ কতটা অ্যাডভান্স হয়েছো। এখানে ট্রেন হচ্ছে নাউন, এই বলো ট্রেন কি? ট্রেন কি নাউন না? ট্রেন হচ্ছে নাউন। এইবার সহজ বিষয়, ট্রেনের আগে যে ওয়ার্ডটা ইউজ হবে সাধারণত নাউনকে মডিফাই করে, আর নাউনকে মডিফাই করলে তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই পোলে এসে আমরা মাশাআল্লাহ অনেকই ভালো করেছি, 61% রাইট অ্যান্সার। আর 39% স্টুডেন্ট, কত পার্সেন্ট বলো? 39 নাকি 39% স্টুডেন্ট ফেলটুস এই পোলে এসে। তো এটা কেন করবা? দেখো ট্রেন হচ্ছে নাউন, আর নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তাহলে আপ ট্রেন মানে হচ্ছে কি? আগের ট্রেন। লেট ট্রেন, ডাউন ট্রেন হলো পরের। তাহলে এই হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে ভার্ব হবে না, অ্যাডভার্ব হবে না, নাউন হবে না। ক্লিয়ার একদম? ওকে, তাহলে আমরা মাশাআল্লাহ অনেক কিছু শিখে ফেললাম, অনেক মজার মজার টপিক, অনেক মজার মজার জিনিস আজকে শিখে ফেললাম আমরা। সো দীর্ঘক্ষণ আমাদের সাথে ক্লাসে ছিলা। গ্যাপ ফিলিং আমরা সলিউশন করলাম, বাকিগুলো এক্সারসাইজ করবো ইনশাল্লাহ। আমরা প্যাসেজ সলিউশন করলাম, সেখান থেকে ফ্যান্টাস্টিক জীবন থেকে নেওয়া ঘটনাও আমরা শুনে আসলাম। পার্টস অফ স্পিচের অনেকগুলো পার্ট আমরা শিখে ফেললাম। জেরান্ড পার্টিসিপলের পার্টটা যদিও আগে হয়েছিল, এই জন্য বেশি আলোচনা না হলেও ইনশাল্লাহ পরবর্তীতে আরো আলোচনা হবে, কিছু না কিছু থাকবে ইনশাল্লাহ। রিঅ্যারেঞ্জিং এর পার্টটা শিখলাম আমরা, সিভি রাইটিং এর পার্টটাও আমরা শিখে ফেললাম, তাই না? এরপর আমরা কি শিখলাম? এনাফের ব্যবহারটা অনেক চমৎকার ওয়েতে শিখে ফেললাম, যেভাবেই প্রশ্ন আসে আসুক। আইএন, এ ই এন, আইএন নাকি? আচ্ছা, তো আইএন দিয়ে আমরা সলিউশন করে ফেলবো, তার মানে ইতে হচ্ছে এনাফ, এনাফের আগে অ্যাডজেক্টিভ, এনাফের পরে হচ্ছে নাউন হবে। ক্লিয়ার একদম? আচ্ছা সবাই তাহলে আলহামদুলিল্লাহ বুঝে ফেললাম, তাই না? ওকে, অনেকক্ষণ ক্লাস করেছো। আর ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।